তোমাদের সবাইকে স্বাগতম। স্ক্রিনের শুরুতেই তোমাদের জন্য একটা বিখ্যাত ফিলোসফিক্যাল কোট লেখা আছে। কোটের বাংলা মানেটা হলো একটা বিপর্যয়, একটা দুর্যোগ যেটা তোমার সৃষ্টিকর্তার খুব কাছাকাছি এনে দেয়, সেটা অনেক ভালো কম্পেয়ার টু এমন একটা ব্লেসিং, আশীর্বাদ যেটা তোমার দূরে সরিয়ে দেয়। মানে এমন একটা বিপর্যয় যেটা তোমার ভালো মানুষ বানায় ফেলে, যেটা তোমার লাইফের একটা লার্নিং দিয়ে ফেলে, সেটা বেশি ভালো কম্পেয়ার টু এমন একটা আশীর্বাদ বা এমন একটা সফলতা যেটা তোমার অহংকারী বানায় দেয়, যেটা তোমার খারাপ মানুষ বানায় দেয়। এটা তো বাস্তবতা, তাই না? এবং আমরা দেখি মানুষ যখন সফল হয় তখন মানুষ বেয়াদব হয়ে যায় বেশি। মানে বেয়াদব বলা যাবে না আসলে, মানে আমরা আমরা যেই লেভেলের, আমরা বাঙালিরা যেই লেভেল, লাইক ধরো একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছে, সে দেখা যাচ্ছে তার মন মনে হয়তো অনেক রকম চেঞ্জ করে ফেলে, সে 10-15 জায়গায় কোচিং করে। মেডিকেলে ফার্স্ট হয়েছে, সে 10-15 জায়গায় কোচিং করে, সব জায়গায় প্রচার প্রচারণা চালায় শুধু টাকার লোভে। মানে সে তার একটা সফলতা, একটা সফলতার জন্য সে কিন্তু মানে জায়গা জায়গায় মিথ্যা কথা বলে শুধু টাকার জন্য। তার মানে একটা সফলতা যেটা আমার খারাপ করে ফেলে, এবং সফলতা আল্লাহর কাছে চাই না, এমন ব্যর্থতা চাই বা সাময়িক কষ্ট চাই যেটা আমার ভালো করে ফেলবে, আমার লাইফের বড় একটা ফিলোসফি এনে দিবে আমার লাইফে। কেমন? ওকে, আমি তাহলে চলে যাচ্ছি আজকের ক্লাসের টপিক। অনেকগুলো ড্যাংলিং মডিফায়ার, সাবজাংটিভ, কন্ডিশনাল, আর্টিকেল। আমি এক একটা টপিকে 10 মিনিটের মাঝে মোটামুটি শেষ করে ফেলতে পারবো। কেমন? তোমরা আমাকে টাইম দিও, অ্যাটেনশন দিলে 10 মিনিটে কাজ শেষ হয়ে যাবে। আসো, প্রথমত আমরা ড্যাংলিং মডিফায়ার নিয়ে কথা বলা শুরু করি। ড্যাংলিং মডিফায়ার জিনিসটা কি? দেখো, ড্যাংলিং মানে হলো ঝুলন্ত। ড্যাংলিং মানে কি? ঝুলন্ত। মডিফায়ার মানে হলো মডিফায়ার। মডিফায়ারের এক্সাক্ট ডেফিনেশন আমি তোমাদেরকে দিব না, সেটা আমি ডাইরেক্ট বাক্য খেলে তোমাদের দিব। ইলজিক্যাল মডিফায়ারের অন্যটা নাম ইলজিক্যাল মডিফায়ার, মানে অযৌক্তিক মডিফায়ার। এবং ড্যাংলিং মডিফায়ারটা থেকে আমাদের কারেকশন মোডের প্রশ্ন দেখা যায়, বিশেষ করে কোথায়? বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির আইবি এর এমবিএ, জাহাঙ্গীরনগরের আইবি এর এমবিএ, অথবা জাহাঙ্গীরনগরের ইউনিট, এই লেভেলের পরীক্ষাগুলোতে এগুলো দেখা যায়। রাজশাহীতে এই ক্যাটাগরির প্রশ্ন দেখা যায় প্রায়শই। তো আমি ড্যাংলিং মডিফায়ারটাকে এইভাবে বলবো তোমাদেরকে, দুটা সেন্টেন্স দেখাই তোমাদেরকে। দেখো, তোমরা আমাকে বলো প্রথম বাক্যটাকে তোমার কাছে ঠিক মনে হচ্ছে কি না, কুইক করে বলো। ওয়াইল ওয়াকিং, কমা, আই এ ডেড কাউ ওয়াজ সিন বাই মি। খুব অ্যাটেনশন দিয়ে পড়ো, পরে তুমি গেস করো এটা ঠিক নাকি ভুল। আমি তোমাকে বলে দিচ্ছি এখনই। দেখো ভাইয়া, প্রথম বাক্যটা তোমার কাছে হয়তো ভুল মনে না হতে পারে, যে ওয়াইল ওয়াকিং, হাঁটার সময় একটা গরু, মরা গরু ওয়াজ সিন, আমার দ্বারা একটা মরা গরু দেখা হয়েছে। তো এই ড্যাংলিং মডিফায়ারের পয়েন্ট এটাই। দেখো, হাঁটার কাজটা করছে কে? এই ওয়াইল্ড ওয়াকিং হাঁটার কাজটা করছে কে? মরা গরু কি হাঁটার কাজটা করতে পারে কিনা? আমার শুধু এইটুকু আইডিয়া নিতে পারলে তুমি ড্যাংলিং মডিফায়ার এক তরফ পেরে যাবে ইনশাআল্লাহ। কি? তুমি দেখবা বাক্যের এক পাশে, বাক্যের দুটা পার্ট থাকবে। কমার আগে দেখবা, কমার আগে দেখবা সাবজেক্ট ফাইনাল ভার্বের মিশ্রণ ছাড়াই একটা পার্ট লেখা আছে। মানে কমার আগে দেখবা আইদার সাবজেক্ট আছে ভার্ব নাই, অথবা ভার্ব আছে সাবজেক্ট নাই, মানে এখানে কোনো সেন্টেন্স নাই। কমার আগে দেখবা একটা অপূর্ণাঙ্গ বাক্য, অপূর্ণাঙ্গ বাক্য অথবা দুই একটা ওয়ার্ড। তোমার এই কমার আগের কথাটা যারে বোঝায় সেই কমার পরে থাকতে হবে। যেমন আমাদের 1 নম্বর 2 নম্বর বাক্যের দিকে তাকাও। প্রথম বাক্যে লিখছে ওয়াইল ওয়াকিং। ভাইয়া, ওয়াকিং এর কাজটা কে করতে পারে? মরা গরু কাজ করতে পারে? মরা গরু হাঁটার কাজ করতে পারে না। ফলে এই ওয়াইল ওয়াকিং এর কাজটা করতে পারে আমি, ফলে আমি আই লিখলাম। একইভাবে দেখো, লিভিং দ্য হাউস, বাড়িটা ত্যাগ করে। বাড়ি ত্যাগ করে কে? ফ্রন্ট ডোরকে বাড়ি ত্যাগ করে কেন রে? না ভাইয়া, ফ্রন্ট ডোর বাড়ি ত্যাগ করে না। বাড়ি ত্যাগ করতে পারে যে, সে কমার পরে থাকবে। দেখো, লিভিং দ্য হাউস, এখানে সাবজেক্ট লেখা আছে। তোমরা এই দুটা পয়েন্ট ক্লিয়ার কিনা? এটা কারেক্ট বাক্য, এটা কারেক্ট, এটা ভুল, এটা ভুল, এটা কারেক্ট। এই দুটা কোয়েশ্চেন ভুল এবং কারেক্ট ফর্মটা বুঝতে পারছো কিনা বলো। আবার বলি ভাইয়া, মানে বাক্যের দুটা পার্ট থাকবে, কমার আগে একটা অপূর্ণাঙ্গ বাক্য থাকবে, অপূর্ণাঙ্গ কথাবার্তা থাকবে। এখানে সবসময় ভার্ব প্লাস আইএনজি দরকার না, এখানে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে, যা মন যায় তা থাকুক। তুমি শুধু খেয়াল করবে কমার আগে একটা অপূর্ণাঙ্গ কথা, এই অপূর্ণাঙ্গ কথাটা যারে বোঝায় সে কমার পরেই বসতে হবে, নচেত বাক্য হবে না। এটুকু ক্লিয়ার হলে আমি কোশ্চেন দেখাই। দেখো, দুটো কোশ্চেন আছে, আমার কথা মতো একটু ট্রাই করো, আমি তারপর তোমাদেরকে দেখাই। আমি 10-20 সেকেন্ড চিন্তা করার সুযোগ দিই। 10 সেকেন্ডে এই কোশ্চেনটা আনসার করা সম্ভব, 10 সেকেন্ডে, জাস্ট 10 সেকেন্ড। এটা চাপার জন্য বলতেছি না যে আমি আমি কিন্তু ওই লেভেলের মোটিভেশনাল স্পিকার না, বা ভিউ পাওয়ার স্বার্থে তোমাদেরকে বলি নাই কিন্তু। 10 সেকেন্ডে ট্রুলি এখানে আনসার বের করা সম্ভব। তুমি, তোমার কাজ কি ভাইয়া? হিয়ারিং দা গুড নিউজ, হিয়ারিং এর কাজটা করতে পারে কে? হ্যাপিনেস করতে পারে, হ্যাপি করতে পারে, মাইন্ড করতে পারে, নাকি আই করতে পারে? আই। হিয়ারিং এর কাজটা করতে পারে আমি, ফলে আই লাগবে 1 নম্বর বাক্যে। 2 নম্বর দেখো তো, ইয়াং এন্ড ইনএক্সপেরিয়েন্সড, মানে ইয়াং মানে যুবক, ইনএক্সপিরিয়েন্স মানে অনভিজ্ঞ। তাহলে ইয়াং এন্ড ইনএক্সপিরিয়েন্সড কে হতে পারে? কোনো ব্যক্তি? তো ব্যক্তি লাগবে সাবজেক্টে। দেখো, এক জায়গায় কেবল ব্যক্তি আছে, এই যে আই আছে, বাকি 3টা ভুল। বুঝছো না তোমরা? বলো, বুঝছো ভাইয়া? ইয়াং এন্ড ইনএক্সপিরিয়েন্স আই। এই ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার এই আইডিয়া খেয়াল রাখলে হবে, ট্রাস্ট মি। এর চেয়ে বড় আইডিয়া দরকার নাই তোমার। আমাদের বইগুলোতে ড্যাংলিং মডিফায়ারের জন্য আমি জানি 8, 10টা, 12টা, 15টা করে রুল আছে, যে এই হলে এমন হয়, এমন হয়, এমন তোমার আমার দরকার নাই।
এমন হয় তেমনের দরকার নাই, আমি শুধু বুঝতে পারি কমার আগে যে পার্টটা আছে, এই কথাটা দ্বারা যারে বুঝায় কমার পরে সেই বসবে, দ্যাটস ইট। ড্যাংলিং মানে ঝুলন্ত, বলেছি শুরুতে, ড্যাংলিং মানে ঝুলন্ত, ঝুলন্ত মডিফায়ার। দেখো তো এই ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স কিন্তু ঝুলন্ত। এই ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স ঝুলন্ত মানে কি? সাবজেক্ট ভার্ব থাকবে না এটা। হিয়ারিং দ্য গুড নিউজ, হিয়ারিং এর সাথে সাবজেক্ট ভার্ব আছে নাই, এই জন্য ঝুলন্ত মডিফায়ার বলি আমরা এটারে। অথবা ইলজিক্যাল মডিফায়ারও বলা হয় যখন ভুলটা হয় বাকি। তাহলে উত্তর কি আমাদের? প্রথমটা উত্তর হলো এ, মানে প্রথম উত্তর হলো এই আই ওয়াজ হ্যাপি, তার আনসার এ। দ্বিতীয় উত্তর হলো আই থট। আরো দুইটা করো তো দেখি তো, এই দুইটা করো তো, পারো কিনা। এই দুইটা তোমাদের চেক করবো আসলে তোমরা পারো কিনা, বলো কই। লেখা আছে ওয়াকিং ইন দ্য পার্ক। দেখো ওয়াকিং এর কাজটা করতে পারে কে? পার্কে হেঁটে। বাকি অংশটা একটু আইডিয়া নিও। হি ওয়াজ বিটেন বাই আ স্নেক, মানে ওয়াকিং এ পার্কে কিন্তু সাপও হাঁটতে পারে, মানুষও হাঁটতে পারে, বাট বাকি আনেটা একটু খেয়াল করো। পার্কে হাঁটছে, এখন বলছে সাপে তারে কামড়াইছে। সাপে তারে কামড়াইছে, এই পয়েন্টটা তুমি কিভাবে লিখবা? বাকির অর্থটা হলো পার্কে হাঁটার সময় সাপে আমার কামড়াইছে। তাহলে দেখো ওয়াকিং এর কাজটা করতে পারে কে? হি ওয়াজ বিটেন বাই এ শার্ক, আনসার হতে পারে এটা। ওয়াকিং ইন দা পার্ক, পার্ক হাঁটার সময় এ স্নেক বিট হিম, ওমা একটা সাপে তার কামড়াইছে মনে হইতে পারে। তাহলে এই স্নেকটা কি পার্কে হাঁটছে? বিষয়টা কি এমন দাঁড়ায় কিনা বলো? না, ওয়াকিং ইন দা পার্ক, পার্কে হাঁটার সময় বিষয়টা কিনা এমন বলছে, কেমন। তারপর ওয়াকিং দা পার্ক হি বিট, ওমা গো, বুঝছো নি? হি বিট আ স্নেক মানে সে কামড়াইছে, এটা সম্ভব? 3 নম্বর বাক্যটা কিন্তু তোমার কাছে খুব ভালো মনে হইতে পারে, হি বিট আ স্নেক, স্যার হাঁটছিল সে, তাহলে বা কামড়াইছে। তুমি কি জীবন শুনছো নি সাপের মানুষে কামড়ায় কেন রে? না, এটা হয় না, এটা ভুল। তাহলে ডি নাম্বারটা দেখো তো, ওয়াকিং দ্য পার্ক এ স্নেক ওয়াজ বিট বাই, উমাগো ওয়াজ বিট বাই, ওয়াজ বিট তো হয় না, ওয়াজ বিটেন হয়, হইলেও তো আসলে হয় না, সাপের তো অন্য কেউ কামড়ায় না। তাহলে উত্তর কি হবে? এ। বুঝছো তোমরা সবাই ভাইয়া? এই নাম্বারটা বুঝছো কিনা বলো। এরকমই তুমি ড্যাংলিং মডিফায়ারের অসংখ্য প্রশ্ন আমি তোমাদেরকে করাবো প্র্যাকটিস ক্লাসে, প্লাস তুমি নিজে করো, দেখো ধুমধাম পারবা, কথাই তো ঢুকে। এরপরটা করো কি, নোয়িং লিটল অ্যালজেব্রা, মানে অল্প অ্যালজেব্রা জাইন না, জাইন না গ্রামীণ ভাষা বলছি, জেনে অল্প অ্যালজেব্রা জেনে। নোয়িং এর কাজটা করতে পারে কোনো ব্যক্তি নাকি ইটে জানে, প্রবলেমে জানে? নোয়িং যে করতে পারে, কমার পরে তারা লিখবা। দেখো তো কোথায় আছে আই, এই যে খেলা শেষ। নোয়িং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম, অল্প অ্যালজেব্রা জানার কারণে আমার কাছে মানে কঠিন লাগতেছে এই সমস্যার সমাধান করার জন্য। আমি এটাতে কঠিন পেয়েছিলাম সমস্যার সমাধান করার জন্য, যেহেতু আমি অল্প অ্যালজেব্রা জানি। ক্লিয়ার কিনা তোমরা বলো? ড্যাংলিং মডিফায়ার ক্লিয়ার ভাইয়া? ড্যাংলিং মডিফায়ার ক্লোজ করি এই কথাটা বলে, বাক্যের দুটা পার্ট থাকবে। দেখবা প্রথম পার্টে কমা দিয়ে থাকবে, এই অংশে কোনো সাবজেক্ট ভার্বের মিশ্রণ থাকবে না, মানে দেখবো অপূর্ণাঙ্গ একটা কথা থাকবে। এখানে অ্যাজরিব অ্যাজরিব থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, জেরান পার্টিসিপল থাকতে পারে, অথবা শুধু একটা নাউন আছে, কোন একটা ব্যক্তির নাম আছে, কোন একটা পাখির নাম আছে। এখন এই কমার আগে যারে বুঝায়, মানে কমার আগে কথা দিয়ে যেই ব্যক্তিটারে বুঝায়, যারে বুঝায়, তারপরে কিন্তু কমার পরে সেই বলবে, দ্যাটস ইট, এটাই মূল পয়েন্ট। না না, সব করা দরকার নাই, যেগুলো ভেজাল মনে করো বাদ দিয়ে দাও, আমার এই আইডিয়াটা নিয়ে সমাধান করো, দেখবা বুঝবা। না বুঝলে তো আমি তোমার জন্য আছি, তাই না? তোমরা আমাকে আমাকে তো 1 to 1 প্রশ্ন করার সুযোগ আছে, আমি জানি কত মানুষ আমার ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করে সমাধান নেয়। ওয়াই নট ইউ গাইজ? দেখো উত্তর আমাদের A+C। ড্যাংলিং মডিফায়ার টপিকটা শেষ। যদি কেউ ক্লাসের মাঝখান দিয়ে আসো, ড্যাংলিং মডিফায়ার নিজের দায়িত্ব দেখে নিবে। আমরা মোটামুটি 10-15 মিনিটে, প্রথম 10 মিনিট 17 সেকেন্ডে ড্যাংলিং মডিফায়ার টপিকটা শেষ করলাম। এবার আমরা আসি সাবজাংটিভ টপিকটাতে। সাবজাংটিভ টপিকটাতে তেরা টপিক বলি, কি বলি? তেরা, তেরা, তেরা ছিল তো। তেরা মানে হলো ঘাট তেরা, মানে সে নিয়ম কারণ মানে না, একটু ক্যাটাগরির টপিক। দেখো তোমাদেরকে আগেও বলে এসেছি, হি রিডস এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, হি ক্যান রিড এটা কিন্তু ভার্বের বেস ফর্ম। বুঝতেই পারছো কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এসেছে, তারপরে ভার্বের সাথে অ্যাডজেক্টিভ যুক্ত হয়েছে, ফলে এই ভার্বটা প্রেজেন্ট ফর্ম। অন্যদিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসা সত্ত্বেও ভার্বের সাথে অ্যাডজেক্টিভ যুক্ত হয় নাই, কারণ মাঝে দিয়ে একটা মডাল অক্সিলিয়ারি আসে। মডাল অক্সিলিয়ারি পর ভার্বের বেস ফর্ম হয়, আর প্রেজেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে ভার্বের কোন ফর্ম হয়? বেস প্রেজেন্ট ফর্ম হয়। তার মানে আমি এখানে বলতে চাইছি প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের একটা পার্থক্য আছে, বুঝছো কিনা আমরা জানো প্লিজ। প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের ছোট্ট পার্থক্য, প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাজ বাই যুক্ত হতে পারে, অন্যদিকে বেস ফর্মের সাথে কোনো কিছু যুক্ত হবে না, এস, ইএস, আইএনজি, ইডি কিছু যুক্ত হবে না। তোমাদের আগে অনেকবার বলছি এই কথা, বলছো, থ্যাংক ইউ। আসো সাবজেক্টিভ কেমনে বুঝবা, সাবজেক্টিভের প্যাটার্নটা কি, সাবজেক্টিভ পরীক্ষা কেমনে লাগবে দেখো। সাবজেক্টিভ কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ড গুলো একটু মুখস্থের মতো রাখবা, এটা হলো প্রথম পয়েন্ট। যেমন আজকে আমি তোমাদের এক বন্ধুর কাছ থেকে একটা প্রশ্ন পাইছি, সেই কোথাও একটা পরীক্ষা দিছে, কনসিডার, কনসিডার দিয়ে একটা প্রশ্ন সে মানে কোন একটা পরীক্ষা দিয়েছে, কনসিডার পর ইনফিনিটিভ লেখা আছে। আমি ভুল না বলে সালাউদ্দিন নামে মেডিকেল সিকার্স। তো আমি তার প্রশ্ন দেখে সাথে সাথে তারে বলছি কনসিডারের পরে জেরান্ড হয়। এবং কিভাবে বলছি, আমি একটু দোটানায় ছিলাম, তখন আমি একটা কবিতা মুখস্থ করছি। কবিতা বলতে আমি অনেকদিন পড়াচ্ছি তো,
মানে আমার কনসিডার করা আইন আমি এমনও জানি বাক্য দেখলে, পাশাপাশি আমি একটা কবিতার মতো খেয়াল রাখছি এরকম যে অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, উই কমপ্লিট, কনসিডার, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মিস, মেনশন, প্র্যাকটিস, কুইট, রিকল, সাজেস্ট, টলারেন্স, আন্ডারস্ট্যান্ড। তোমরা অনেক হয়তো বুঝতে পারো না এই ওয়ার্ডগুলোর পরে প্রমিনেন্টলি ভার্বের সাথে আইনজি হয়। এই ওয়ার্ডগুলোর পর ভার্বের সাথে কি হয়? আইনজি হয়। আমি কিন্তু এখানে অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, উই কমপ্লিট, কনসিডার, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মিস, মেনশন, প্র্যাকটিস, কুইট, রিকল, সাজেস্ট, টলারেন্স, আন্ডারস্ট্যান্ড, মাইন্ড শব্দটা কিন্তু এখানে আছে। হ্যাঁ, এগুলো মন্ত্র মন্ত্র না, মানে বলতে চাইছিলাম ভাইয়া কিছু ভার্ব আছে যাদের পরে ইনফিনিটিভ হয়, লাইক এগ্রি, অ্যাপিয়ার, জাস্ট ক্লেম টু ডিসএগ্রিমেন্ট, ইউজার এক্সপেক্ট, ফেক, ফরগেট, রেজ, রুপ, ইন্টেন্ট, লার্জ, মিনিমাম, এফিসিয়েন্ট, থ্রেটেন, ম্যাটার, উইশ। তোমরা তো বুঝতে পারছো না, আমি বুঝলে হইলো। আমার কল্পনা জগতে আমি ওয়ার্ডগুলো চোখের সামনে দেখি, মানে আমি হলো শব্দগুলো দেখলে এই শব্দের পরে কোন ভার্ব আসলে, মানে এই শব্দগুলোর পর আরেকটা ভার্ব আসলে আইনজি হবে নাকি ইনফিনিটিভ হবে, আমি এমনিতে বুঝতে পারছি, কারণ রিডিং পর টুকটাক অভ্যাস আছে। প্লাস যদি কখনো ভেজাল করে যায়, আমি ওয়ার্ডগুলোর মুখস্থের মতো রাখছি কবিতার মতো, আমি পাবলিকলি বোঝানোর দরকার নাই, আমি নিজের মতো করে দেখে আনসার বের করে ফেলতে পারবো। তো তোমরা সম্ভব হলে একটু মুখস্থের মতো রাখো। বাট মুখস্থের চেয়েও ভালো একটা অপশন বলেছিলাম তোমাদেরকে রাইট ফ্রম ভার্বের ক্লাসে, কি শব্দগুলো একটু ভালোভাবে পড়া। এক, 2 নম্বর পয়েন্ট হলো বিগত বছরের প্রশ্ন পড়া, কারণ তোমার একটু মুখস্থ করে রাখা মুশকিল, কারণ কতগুলো মুখস্থ করে রাখবা। বাট মুখস্থ করতে পারলে কিছুটা বিপদ থেকে বেঁচে যাবা, কবিতার মতো টান দিবা। এবং আমার 10 সেকেন্ডও লাগে না এই শব্দগুলো বলতে, তাই না? অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাবিট, কমপ্লিট, কনসিডার, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মিস, মেনশন, প্র্যাকটিস, কুইট, রিকল, সাজেস্ট, টলারেট, আন্ডারস্ট্যান্ড। কারণ 10 to 12 সেকেন্ড, 20 সেকেন্ড লাগছে। তো এখানে কিন্তু ওর যে প্রশ্নটা কনসিডার কর ভালো তাই নিয়ে বুঝতে পেরেছি। তো এখানে এই পয়েন্টটা ভাইয়া, রূপাইজ মডার্ন, এই সব এই রূপাইজ মডার্ন এটা দিয়ে আমরা যে ওয়ার্ডগুলো পাচ্ছি, এই ওয়ার্ডগুলোকে আমরা বলি সাবজাংটিভ। কি বলি? সাবজাংটিভ। কি বলি এদেরকে? সাবজাংটিভ বলি। আমার এই যে কবিতার মতো শুনি না কেউ বলি না স্যার আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? না, মাথা নষ্ট হয় না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি ভাইয়া। তোমরা ওয়ার্ডগুলোর মুখস্থের মতো রাখবা, আমি যেভাবে বললাম। এক, 2 নম্বর পয়েন্ট হলো এই ওয়ার্ডগুলোর একটা খাতায় লিখে তুমি কোথাও একটু অ্যাটাচ করে রাখো দেয়ালে, কয়েকবার রিডিং পড়লে দেখো তোমার মাথায় খেয়াল থাকবে। 2 এবং 3 নম্বর এবং বেস্ট উপায় যেটা বলছিলাম, যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার্সে আসছে ওই প্রশ্নগুলো, ওই ওয়ার্ডগুলোর গুরুত্বপূর্ণ ভাববা, প্লাস ওই ওয়ার্ডগুলো সহ উত্তরটা রিডিং করবা। তোমার জন্য থার্ড পয়েন্টটা সবচেয়ে ভালো এবং ইজি পয়েন্ট। কেমন? আমি মনে হয় বোঝাতে পারছি, তোমরা একটু কষ্ট করো না। হ্যাঁ, বা দীপক মুখস্থ করে ফেলছো এটা। তাহলে দেখো এই ভাবগুলোর পর বাক্যটা কেমন লিখতে হয় আমি এটা একটু দেখাচ্ছি। এগুলো তোমরা মুখস্থের মতো রাখলে দেখবে তুমি বাক্য প্রয়োগ করতে পারবা। এখন ভাবগুলো মুখস্থের মতো না থাকলে আমার বোঝানোর কিছু নাই, আমি প্রয়োগটা দেখাই। দেখো ভাইয়া লেখা আছে, ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট হি, এর পরে নিশ্চয়ই ইজ লিখতে মন চাইবে, তাই না? কিন্তু ইজ লেখা যাবে না। এই যে বলছি বলছি মানে সাবজেক্টিভ যে ওয়ার্ড গুলো আছে রুবাইজ মডার্ন দিয়ে আমরা করছি, এদের পর যখন একটা দ্যাট ক্লজ আসবে, কি আসবে? দ্যাট ক্লজ আসবে। খেয়াল রাখবা, দ্যাট ক্লজের পরে সাবজেক্টটা যাই হোক, ভার্বের কিন্তু বেস ফর্ম বসবে। ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। বেস ফর্ম মানে হলো যদি, লাইক আমি এটা দেখাই, যেমন এটা টেক, ডু। দেখো আমরা এখানে হিট করে সাজেস্টেড আসছে, দ্যাট ক্লজ আসছে, আমরা হিট করে ডাজ লিখলাম না, ডু লিখলাম। ইট ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট সাবজেক্টিভ ওয়ার্ড, তারপর দ্যাট আছে। দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আমরা টেক্সট লিখলাম না, টেক লিখলাম। অন্যদিকে প্রথম বাক্যে দেখো হি, মানে ম্যান্ডেটরি সাবজেক্টিভ ওয়ার্ড দ্যাট ক্লজ থাকার কারণে হির পরে আমরা ইজ লিখলাম না, এবং ইজ লিখাও যাবে না। কি লিখতে হবে? বেস ফর্ম। অক্সিলারি ভার্বের বেস ফর্ম কি ভাইয়া? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদের বেস ফর্ম হলো বি, ই, বি। এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড এর বেস ফর্ম হলো হ্যাভ। তাহলে যদি প্রিন্সিপাল ভার্ব আসে আমরা শুধু ভার্বের বেস ফর্মটা লিখবো। অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আসতে চাইলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরিবর্তে আমরা বি, ই, বি লিখবো। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরিবর্তে শুধু হ্যাভ লিখতে পারবো। এবার আসো আরেকটা পয়েন্ট, যদি এই সাবজেক্টিভ ওয়ার্ডগুলোর পর দ্যাট ক্লজ না আসে তখন নরমালি আমরা ইনফিনিটিভ লিখে দিব। তবে একটা ভার্ব ছাড়া, সে কি? সাজেস্ট। সাজেস্ট ভার্বের পর যদি দ্যাট ক্লজ না আসে তখন এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, যেটা আমরা সাবজেক্ট রাইট ফর্ম ভার্ব পড়ে এসেছি। তোমরা এই দুইটা পয়েন্ট ক্লিয়ার কিনা? 1 নম্বর পয়েন্ট বললাম ভাইয়া, রুবাইজ মডার্ন দিয়ে যে ওয়ার্ড গুলো এদেরকে সাবজেক্টিভ ওয়ার্ড বলি। এই বাক্যগুলো দ্বারা এমনটা বোঝায় মানে আমি, কেউ চায় কেউ কিছু একটা করুক, কেউ চায় কেউ কিছু একটা করুক, এমনটা। তো এই যে ওয়ার্ড গুলো বললাম রুবাইজ মডার্ন দিয়ে, এই ওয়ার্ড গুলোর পর যখন দ্যাট ক্লোজ আসবে সাবজেক্ট যাই হোক ভার্বের বেস ফর্ম। এখন অক্সিলারি যদি হয় এম, ইজ, আর, ওয়াজ এর পরিবর্তে আমরা বি, ই, বি লিখবো। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরিবর্তে শুধু হ্যাভ ভার্বটা লিখবো। যদি এই সাবজেক্টিভ ওয়ার্ড গুলো রুবাইজ মডার্ন দিয়ে যে ওয়ার্ড গুলো বললাম এদের পর যদি দ্যাট ক্লোজ না আসে আমরা ইনফিনিটিভ লিখবো সবার পরেই, একটা ছাড়া সাজেস্ট। সাজেস্টের পর দ্যাট ক্লোজ না আসলে আমরা আইএনজি লিখবো, যেটা আমরা রাইট ফর্ম ভার্ব পড়ে এসেছি। তোমরা ক্লিয়ার কিনা বলো, আমি এটা একদম বলছি আর কি। এটা খুব সোজা জিনিস ভাইয়া, তবে খুব প্যাস পারবা। এবং এই টপিকটা থেকে প্রশ্ন কোথায় বেশি আসে বলি, এটা থেকে রেগুলার প্রশ্ন আসে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, একবারে রেগুলার খুব খুব প্রশ্ন আসে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। এই টপিকটা থেকে প্রশ্ন খুব বেশি আসে। এবং এটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। ঢাকা ইউনিভার্সিটিতে এই পর্যন্ত সি ইউনিটে 3 বার আসছে। এবং আসছে কোন শব্দটা বলবো? সাজেস্ট ভার্ব আছে না, সাজেস্ট কই দিয়ে, সাজেস্টে কই দি তুই, এই যে সাজেস্ট, সাজেস্টটা দিয়ে আসছে সাজেস্ট। এবং সাজেস্ট দিয়ে হি লুজ হিজ ওয়াইট এটা দিয়ে আসছে। ঢাকা ইউনিভার্সিটির এবং সি ইউনিটে 3 বার আসছে সাজেস্ট ভার্বটা ব্যবহার করে। এবং সি চট্টগ্রাম ইউনিভার্সিটির এই পয়েন্টটা থেকে প্রশ্ন দেখা যায় রেগুলার, অলমোস্ট রেগুলার। ক্লিয়ার ভাইয়া? আমি কি তোমাদের বোঝাতে পেরেছি নাকি পারি নাই? একটু যদি বলো প্লিজ। ক্লিয়ার?
কোশ্চেন দেখাই তাইলে বুঝবে আরো ভালোভাবে। দেখো কোশ্চেন দেখো, এখানে আমি 4টা কোশ্চেন দিয়েছি, তোমরা উত্তর করো। যেমন দেখো এই যে এটা সিউনিট আসছে 18 আরো 3বার আসছে বললাম তো ঢাকা ইউনিভার্সিটিতে। উত্তর করো, সবগুলো উত্তর করো। না, মেডিকেলের জন্য এটা কখনো আসে নাই, বাট আমি কিন্তু বলবো না যে তুমি পড়ো না প্লিজ। মেডিকেল ভর্তি পরীক্ষার প্যাটার্নটা একটু এমন দেখতে পাচ্ছি আমরা, আমি গত 2-3 বছর ধরে দেখা যাচ্ছে ভাইয়া একটা দুটা প্রশ্ন নতুন ক্যাটাগরির ওনারা নিয়ে আসে, নতুন মানে 2-1টা ক্যাটাগরি কোশ্চেন ওনারা ইমার্জ করেন। এখন যদি এই বছর সাবজেক্টিভ থেকে আসে, তুমি সোজা যদি একটু এড়িয়ে যাও বিপদে পড়ে যাবা। আমি বলবো প্লিজ, ভার্বের সাথে কানেক্টেড কোনো টপিক এড়িয়ে যাবে না কেউ, তুমি যেখানে পরীক্ষা দিবা। সাবজেক্টিভ ভার্বের সাথে কানেক্টেড টপিক কোনোভাবে মিস করা যাবে না, সোজা জিনিস। এবং পরীক্ষার সাথে তুমি বুঝবাও না কেন এটা ভুল হচ্ছে, যদি ভার্বগুলো মুখস্থের মতো না থাকে বা প্রিভিয়াস কোশ্চেন সমাধান না করো। দেখো তোমাদের সাথে নিয়ে আমি করি, সাজেস্টেড ভার্বটা সাবজেক্টিভ, তারপর দেখলো আছে সাবজেক্ট যাই হোক, ভার্বের বেস ফর্ম লিখবো, ভার্বের বেস ফর্ম হলো ডি নাম্বারটা লুজ। তারপর দ্য ইউনিভার্সিটি রিকোয়ার্স শব্দটা, এটা চট্টগ্রামের কোশ্চেন। রিকোয়ার্স শব্দটা কিন্তু সাবজেক্টিভ, তারপর দ্যাট ক্লজ আছে, সাবজেক্ট যাই হোক, ভার্বের বেস ফর্ম কোনটা ভাইয়া টেই। তারপর মিস্টার মহসিন প্রেফার্স, দেখো প্রেফার ভার্বটা কিন্তু সাবজেক্টিভ ওয়ার্ড, তারপর দ্যাট ক্লজ আছে, সাবজেক্ট যাই হোক, ভার্বের কোন ফর্ম লিখবো। এস লিখতে খুব মন চাইবে কিন্তু এসটা লেখা যাবে না, এখানে স্পিক লিখতে হবে। জানি এটা পড়তে খুব খারাপ লাগবে, বাট মনোযোগ দিয়ে পড়তে হবে প্রেফার ভার্বটা নেই, কারণ আমরা শির পরে প্রেজেন্ট টেন্সে স্পিক বলবো, এটা খুব খারাপ লাগবে, এটা তুমি হয়তো স্পোকেনে ব্যবহারই করবা না। কিন্তু এই গ্রামারে ভাইয়া পরীক্ষার স্বার্থে তুমি এখানে স্পিক খেয়াল রাখতে হবে, ওই যে প্রেফার ভার্বটা আছে। দেন দা ল রিকোয়ার ভার্বটা সাবজেক্টিভ, তারপর দ্যাট আছে। এভরিওয়ানের পর কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হয় আমরা জানি, মানে অ্যামিজার লিখতে মন চাইবে, হ্যাজ লিখতে মন চাইবে, কিন্তু যেহেতু এভরিওয়ানের পরে বেস ফর্ম লিখতে হয়, ফলে আমরা এখানে কি লিখতে হবে, আমরা এখানে হ্যাভিং লিখবো না, বি লিখতে পারি কিনা দেখো তো। হ্যাজ তো অবশ্যই লিখবো না, এখানে আমরা হ্যাভ লিখবো। হ্যাভ লিখার কারণটা আবার একটু অন্য একটা পয়েন্ট, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের তোমরা পয়েন্টটা জানো মনে হয়। দেখো আমরা জানি পজিটিভ ভার্বের পর এখানে হিজ কার চেকড, এই চেক ভার্বটা আমরা জানি হ্যাভ ভার্বের পর, হ্যাভ এবং গেটের পর যখন অবজেক্টটা বুঝতে হয় তখন ভার্বের 3 নম্বর ফর্ম হয়। এটা আমি পড়াবো তোমাদেরকে, অসুবিধা নেই, সামনে কোনো ক্লাসে বা আজকেই। বুঝছো ভাইয়া, কথা কি ক্লিয়ার? না আজকে না, সামনে কোনো একটা ক্লাসে হ্যাভ হবে। এখানে কেউ বি লিখতে চাইলে বিটা লেখা যাচ্ছে না, কারণ বিটা লিখতে গেলে অর্থটা ঠিক থাকে না। বলছে দা ল রিকোয়ার্স দ্যাট, মানে আইনটা প্রয়োজন করিয়ে দেয় বা আইনটা বাধ্য করে দেয় যে এভরিওয়ান হ্যাভ হিজ কার চেকড অ্যাট লিস্ট ওয়ান্স আ ইয়ার। মানে আইনটা বলে যে প্রত্যেকেই তার গাড়িটারে বছরের কমপক্ষে একবার চেক করাবে, কাউরে দিয়ে করাবে। পজিটিভ মানে কাউরে দিয়ে কিছু একটা করায়, যে হ্যাভ হিজ কার চেক, সে কাউরে দিয়ে চেক করাবে। বেসিক মুভ দিয়ে হ্যাভ হিজ কার চেক, সে কাউকে দিয়ে গাড়িটারে কমপক্ষে বছরে একবার চেক করাবে। এটা হলো আইনটা প্রয়োজন করিয়ে দেবে, আইনটা বলে দেয়। দেখো ভাইয়া উত্তরগুলো দিয়ে রাখছি আমি এখানে। প্রথম উত্তর হচ্ছে ডি, লুজ। সেকেন্ড উত্তর হলো আমাদের টেই, এরপর উত্তর হলো স্পিক, এরপর উত্তর হলো হ্যাভ। আমি মানে তোমাদেরকে ভাইয়া সাবজেক্টিভ ক্লিয়ার করতে পেরেছি। সাবজেক্টিভ ক্লিয়ার কিনা বলো তো? এই সাবজেক্টিভ ক্লিয়ার? নাজনীন রাজ, তুমি কি ক্লিয়ার কিনা? ফেসবুক থেকে দেখছো, যারা যেখান থেকে আছো ক্লিয়ার কিনা একটু হাই হ্যালো দিও ভাই। আমি তোমাদেরকে না বুঝে যাবো না, কিন্তু আমার টার্গেট ছিল আজকে 4টা টপিক নিয়ে অ্যারাউন্ড 10-12 মিনিটের মাঝে মাঝে শেষ করবো। আলহামদুলিল্লাহ এটা আমি মোটামুটি 10 মিনিটের অ্যাঙ্গেলে শেষ করতে পেরেছি। তোমাদেরকে বুঝাই, এমন না যে আমি শেষ করার জন্য শেষ করতেছি, বুঝাই শেষ করতেছি। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, ওয়েল ডান। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স আমরা এসএসসি থেকে পড়া শুরু করছি। কন্ডিশনাল সেন্টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স একটা টপিক, এখানে প্রশ্ন নিশ্চিত পাবা তুমি কোথায় পরীক্ষা দিবা। প্রশ্ন নিশ্চয়ই আসছে তোমার আগের বছরগুলোতে, এই বছর তো আসবে না তার গ্যারান্টি নেই। খুব ইম্পর্টেন্ট সোজা টপিক। আসো, কন্ডিশনাল সেন্টেন্স পড়াতে গিয়ে আমি যেটা বলি, কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তযুক্ত বাক্য। আমার একজনের প্রশ্ন করছিল সম্ভবত ইউটিউবে, স্যার ইফ যুক্ত বাক্যটা কন্ডিশনাল সেন্টেন্স কেমনে বুঝবো? আমি বললাম বাবারে, আমি এটা নিয়ে কথা বলছি একজনের সাথে, যে ইফ যুক্ত বাক্যটা কন্ডিশনাল সেন্টেন্স কেমনে বুঝবো। ভাইয়া কেমনে বুঝবো এটা বোঝা দরকার নাই, ইফ যুক্ত বাক্য দেখলে কন্ডিশনাল সেন্টেন্স বুঝা নিও, এছাড়া গতি নাই। মানে কিছু প্রশ্ন আছে না যেগুলোর উত্তর নাই। ফর এক্সাম্পল, আমার ভাগিনা আমার একবার প্রশ্ন করছিল, আমি আরো আম খাইতেছিলাম আম গ্রামে, তখন আমার ছোট ভাগিনা প্রশ্ন করছিল, মামা এটার নাম আম কেন? মানে ও জিজ্ঞেস করছে এটা কি খাই আমরা। আমি বলি আম। বলে এটার নাম আম কেন বলো তো? আমি বললাম বাবা এটার নাম আম কেন, এটার নাম আম রাখা হয়েছে জন্য আম। বলে কেন এটার নাম আম? আমি তো খুব ভেজাল করে গেছি, কিরে এটার নাম আম কেন? উত্তর কি আছে? উত্তর আসলে নাই। তো এমন অনেক জিনিসের কিন্তু উত্তর নাই। ফর এক্সাম্পল, এই যে এটা হাত, এটার নাম হাত কেন? এটার নাম যদি আমাদেরকে পা বলা হইতো বা ব্যবহার করে, আমরা কি বলতাম? পা। এই পা দিয়ে একটা থাপ্পড় দিব কিন্তু। ধরো এটা হলো, ধরো আমার পা, এটা কি আমার, ধরো এই চুলগুলো আমার, মাথাটা হইলো ধরো পা, আমি কি বলতাম? তুমি এই সিনেটা দাও তো, আমি আমার পায়ের চুলগুলো একটু আশ্রাই, পায়ের চুলগুলো কি আশ্রাই, এমনটা বলতাম তো। তখন অড লাগতো না। এখন আমি যদি পায়ের চুলগুলো আশ্রাই বলি, আমি মাথা দেখাই বলি পায়ের চুলগুলো আশ্রাই, মানে এই লোকের মাথা গেছে, এই লোকের মাথা গেছে।
মানে ওই যে 1+1 = 2, কেন কোনো কেন কোনো না, একে একে যোগ করলে 2 হয়, এটাই। মানে আমি এই ধরনের প্রশ্ন কেউ করলে, মানে আমার ইউনিভার্সিটি লেভেলে এক মানে ফ্রেন্ড ছিল, তারা, তোমরাও ইউনিভার্সিটি লেভেলে পাবা, যে আল্লাহরে বিশ্বাস করে না, মানে সৃষ্টিকর্তা একজন আছে এটা বিশ্বাস করে না। তা আমি বলি, যদি তুমি সৃষ্টিকর্তারে বলে, মানে ওদের ফিলোসফিটা কি, মানে আই ডোন্ট নো, আই ডোন্ট বিলিভ হোয়াট আই ডোন্ট সি, মানে আমি যা দেখি না তা বিশ্বাস করি না। এখন ঠিক আছে, যা দেখো তুমি তা বিশ্বাস করো না, যুক্তরাষ্ট্র একটা দেশ আছে জানো তো, বলে হ্যাঁ জানি, বিশ্বাস করি না, আছে তো বিশ্বাস করি, তো দেখ গেছো না জীবনে, যাই না তাও বিশ্বাস করি। তো এটার আমি ভালো একটা এক্সাম্পল দিই, তোমার আব্বুকে, মানে তুমি যারে বাবা বলো, সে যে তোমার বাবা বিশ্বাস করো কেমনে, হাউ কাম? মানে আমরা আমাদের সবার বাবা আছে, তো আমার বাবা যিনি আছে, and উনি যে আমার বাবা, আমি কেমনে বিশ্বাস করি? বিশ্বাস করার কোনো উপায় নাই, মানে ওই যে দেখে বিশ্বাস করার কোনো উপায় নেই। না, আমি বিশ্বাস করি এই কারণে যে উনি আমার যত্ন নিচ্ছেন, উনি প্রতিদিন আমার বাসায় থাকেন, এসে আমার আদর করে, এবিসি। বাট আসলে উনি যে আমার বাবা তার গ্যারান্টি কি? মানে দেখে বিশ্বাস করার যে পয়েন্টটা, আশা করি বুঝতে পারছি তোমাদেরকে, ওই প্রশ্নটা নিয়ে কথা বলেছি। আসো, কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো শর্তযুক্ত বাক্য। কি শর্তযুক্ত বাক্য? তাহলে আমি কয়েকটা সেন্টেন্স তোমাদেরকে আগেও দিয়েছিলেন টেন্সের ক্লাসে, দেখো। হি রিডস আ বুক, বুঝতে পারছো এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স। হি রেড আ বুক, এটা পাস্ট ইনফিনিট টেন্স। হি ইজ আ স্টুডেন্ট, প্রেজেন্ট ইনফিনিট টেন্স। হি ইজ হেল্পিং মাই মাদার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ আ পেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই হ্যাভ ডিসাইডেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড সামথিং টু সে, এটা পাস্ট ইনফিনিট টেন্স। হি হ্যাড কমপ্লিটেড, এটা পাস্ট পারফেক্ট টেন্স। এগুলো সব বুঝছো না? আমি নিজের মতো বলে গেছি, কারণ আমি তোমাদেরকে আগেও দেখাইছি এই পয়েন্ট, টেন্সের ক্লাসে বিস্তারিত দেখাইছি। বুঝছো কিনা বলো? আমি যে টেন্স গুলো বললাম, বাক্যগুলো দেখে দেখে তোমাদের কাছে মনে হয়েছে ঠিক বলছে স্যারে নাকি ভুল বলছে স্যারে? স্যারে ঠিক বলছে, তাই না? স্যারে ঠিক বলছে। তাহলে আসো, কন্ডিশনাল সেন্টেন্স এরকম হয়, তোমরা জানো, জিরো ফার্স্ট সেকেন্ড থার্ড। জিরো ফার্স্ট সেকেন্ড থার্ড। আসলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স যখন, মানে কোন বাক্যগুলো কন্ডিশনাল কেমনে বুঝবো ভাইয়া? বুঝার উপায়টা হলো, এই চারটা ওয়ার্ড থাকবে বাক্যে, দেখবা, ইফ, হ্যাড, ওয়ার, শুড, এই চারটা শব্দ থাকবে। বাক্যের শুরুতেও থাকতে পারে, বাক্যের মাঝেও থাকতে পারে। বাক্যের শুরুতে যদি এই ওয়ার্ড গুলো বসে, বাক্যের মাঝে অ্যাবসলিউট একটা কমা বসবে। এই শব্দগুলো শব্দ তখন কনজাংশন, ইফ কনজাংশন, হ্যাড, ওয়ার, শুড, এগুলো কনজাংশন। এগুলো যদি বাক্যের শুরুতে বসে কন্ডিশনাল আকারে, মানে এগুলো বাক্যের শুরুতে থাকলে কন্ডিশনাল কেমনে বুঝবো? ইফ দেখলে তো কন্ডিশনাল সব বুঝে বুঝে যাই। হ্যাড, ওয়ার, শুড দেখলে কন্ডিশনাল বোঝার উপায় হলো বাক্যের মাঝে কমা থাকবে। কি থাকবো? বাক্যের মাঝে কমা দেখে বুঝবো। আসো, তাহলে আমি একটু চারটা বাক্য দেখাই, তোমরা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত দেখো, জিরো কন্ডিশনালটা হলো একটা সাইন্টিফিক ট্রুথ, যেটা অভ্যাসগত বিষয় বা সাইন্টিফিক ট্রুথ, আমরা এমনি জানি এমনি মানি। লাইক, ইফ হি গেটস, যদি সে পায় তবে সে খায়, এটা জিরো কন্ডিশনাল। মানে উভয় পাশে একই টেন্স, মানে প্রেজেন্ট টেন্স হয়। একই টেন্স বলতে উভয় পাশে প্রেজেন্ট টেন্স হয়। এটা হলো এক নম্বর পয়েন্ট। জিরো কন্ডিশনাল কি? উভয় পাশে প্রেজেন্ট টেন্স হয়। যেমন ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনফিনিট টেন্স, পরের অংশ প্রেজেন্ট ইনফিনিট টেন্স। এটা আমাদের পরীক্ষায় খুব কম দেখা যায়, রেয়ার। দুই নম্বরটাও রেয়ার, তবে আছে, ধরো অ্যারাউন্ড 5%, 5% কোশ্চেন আসে, 5 to 10% কোশ্চেন আসে ফার্স্ট কন্ডিশন থেকে। দেখো, ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনফিনিট টেন্স, ইফ আই নো, নো ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু এটা, তাই না? ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনফিনিট টেন্স, অন্য অংশ কি হবে জানো? উইল ভার্বের বেস ফর্ম। উইলের জায়গায় শেল, ক্যান, মে এগুলো হতে পারে, বাট আমরা মোস্টলি উইল পাই, উইল, উড এগুলোই পাই। তাহলে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনফিনিট টেন্স হলে অন্য ভাষায় সাবজেক্ট আবার কি জানা হবে? উইল ভার্বের বেস ফর্ম। উইলের জায়গায় বাকি ওয়ার্ডগুলো হতে পারে, আমি লিখে রেখেছি। একইভাবে ইফ যুক্ত অংশ যদি নো ভার্বের পাস্ট ফর্ম নিউ হয়, তাহলে ইফ যুক্ত অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, অন্য পাশে কি হবে? সাবজেক্টের পর উড ভার্বের বেস ফর্ম। উড ভার্বের বেস ফর্ম, উডের জায়গায় এই যে উড, কুড, মাইট এগুলো বসতে পারে, বাট মোস্টলি আমরা উডেই পাই। দেন থার্ড পয়েন্টটা, ইফ আই হ্যাড নন ইউর সিচুয়েশন। দেখো, ইফ যুক্ত অংশ কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্টে আছে। হ্যাড ভার্বের তিন ফর্ম আছে, খেয়াল করো। তাহলে ইফ যুক্ত অংশ যদি হয় পাস্ট পারফেক্ট, অন্য পাশে কি হবে জানো? উড হ্যাভ ভার্বের তিন ফর্ম। উডের জায়গায় ওই জায়গার কথাটা, উডের জায়গায় কুড, মাইট এগুলো হতে পারে। চারটা পয়েন্ট ক্লিয়ার কিনা আবার বলছি ভাইয়া? জিরো কন্ডিশন মানে হলো ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ফার্স্ট কন্ডিশন হলো ইফ যুক্ত অংশ পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, অন্য অংশে ফিউচার ইনডিফিনিট টেন্সটা বসবে, মানে উইলের জায়গায় ক্যান, মে এগুলো বসতে পারে। সেকেন্ড কন্ডিশন হলো ইফ যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অন্য পাশে কুড ভার্বের বেস ফর্ম, উডের জায়গায় যে ওয়ার্ডগুলো বসতে পারে লেখা আছে। থার্ড কন্ডিশন হলো ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট, অন্য পাশে উড হ্যাভ ভার্বের তিন ফর্ম, উডের জায়গায় উড, মাইট এগুলো বসতে পারে। ক্লিয়ার কিনা? এগুলো বুঝছো নিশ্চয়ই, তোমরা আগে থেকেই বুঝে আসো। এবার আমি অনেকগুলো বাক্য লিখছি, কুইক করে আনসার করো আমার সাথে। দেখো, ইফ আই হ্যাড মাস মানি, উত্তর কি লিখবা? আই উড হেল্প নাকি আই উড হ্যাভ হেল্প? কুইক কুইক, কি লিখবা? হেড আছে, পাস্ট পারফেক্ট নাকি? না, সাবধান কিন্তু, এই শূন্য, শুধু হেড আছে ভাইয়া, শুধু হেড। আমি বলছিলাম এই কথাটাই, শুধু হেড থাকলে পাস্ট পারফেক্ট না, হেডের পর ভি3 থাকলে পাস্ট পারফেক্ট দিবা। রায়ের মাইক দিব দুইটা কিন্তু। রায়ের উত্তর হবে কিন্তু উড হেল্প। কেমন? শুধু হেড আছে ভাইয়া। এবার দুই নম্বরটা করো, দেখো, ইফ আই হ্যাড হ্যাড মাচ মানি। এবার বুঝছো তুমি, সেকেন্ড হেড মানে হলো ইফ আই হ্যাড অ্যাচিভড, অথবা ইফ আই হ্যাড গট মাচ মানি, এমনটা বোঝাচ্ছে। তার মানে হেডের পর আর একটা ভার্বের তিন ফর্ম আছে। এবার পাস্ট পারফেক্ট ভাবো, এবার তুমি নিশ্চয়ই উড হ্যাভ হেল্প বলবা, তাই না?
তারপর আসো 3 নাম্বারটা করো। ওই যে বলছিলাম না, ইফের জায়গায় শুড হতে পারে, হেড হতে পারে, ওয়ার হতে পারে। 3 নাম্বারটা করো। ইয়েস ইয়েস দিব। হ্যাঁ রাইল, ইয়েস। তোমরা বুঝতে পারলে হইলো ভাইয়া। 3 নাম্বারটা উত্তর কি হতে পারে? 3 নাম্বারটা, বাক্যের শুরুতে হেড আছে, তার মানে কিন্তু বাক্যের শুরুতে হেড আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, তবে এটা ইন্টারোগেটিভ না। বুঝতে পারছি বাক্যের মাঝে কমা আছে, বুঝতে পারছি হেডটা ইফের কাজ করছে। তাহলে হেড আই মাছ মানে কিন্তু ওই 1 নাম্বারটা, 1 নাম্বারটা আমি 3 নাম্বারটা লিখছি ঘুরে গেড়ায়। হেড আই মাছ মানে কি, ইফ আই হেড মাছ মানে উত্তর হবে আই উড হেল্প। 4 নাম্বার দেখো, এই 2 নাম্বারটা আমি ঘুরে 4 নাম্বার লিখছি। দেখো হেড আই হেড মাছ মানে কি, হেড আই হেড মাছ মানে হলো ইফ আই হেড মাছ মানে আই উড হ্যাভ হেল্প ইউ। 1 থেকে 4 ক্লিয়ার কিনা? 1 থেকে 4 ক্লিয়ার কিনা? আমার একটু রিয়েকশন দাও, একটু ক্লিয়ার বলো প্লিজ। বুঝছি তোমরা কি কি বলো, যেন একটু বলো। 1 থেকে 4 ক্লিয়ার? থ্যাংক ইউ রায়। এবার 5 নাম্বারটা আমাদের জিএসটি ভর্তি পরীক্ষার সায়েন্সের ইউনিটে আসছে, এই ইউনিটে দেখো 5 নাম্বারটা উত্তর করো। উত্তর করো বলতে কি, উত্তরটা যদি নাই লিখে আছে। মূল পয়েন্ট হলো স্টুডেন্টদেরকে প্রশ্ন আসছে, শুরু জায়গা ব্লাঙ্ক দিয়ে রাখছে। শুরু জায়গা কি দিয়েছে? ব্লাঙ্ক দিয়েছে। ইউ নিড এনি হেল্প, ডোন্ট হেজিটেট টু রিচ আউট টু মি। এই শুড মানে ইফ, আমি এটা বলতে চাইছি তোমাকে শুধু। এই শুড ইউ নিড এনি হেল্প মানে কি, ইফ ইউ নিড এনি হেল্প। এখানে শুড শব্দটা ইফ এর অর্থ দিয়েছে কেমনে বুঝছি, বাক্যের মাঝে কমা আছে, বুঝতেই পারছি। তাহলে শুড ইউ নিড এনি হেল্প, যদি তোমার প্রয়োজন হয় কোনো সহযোগিতা, ডোন্ট হেজিটেট টু রিচ আউট টু মি, আমার কাছে আসতে খুব হেজিটেট করিও না। 5 নম্বরে দেখো, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। এই 5 আর 6টা কিন্তু রেপ্লিকা, একটা অল্টারনেটিভ। আমি 6 নাম্বারটা বোঝানোর জন্য 5 নাম্বারটা লিখছি। দেখো ভাইয়া 6 নাম্বার বাক্যটা একটু দেখো, বলছে কি আনলেস ইউ ওয়ার্ক, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবা। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি ব্যর্থ হবা। তার মানে আনলেস শব্দটা কিসের কাজ করে? ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্সের কাজ করে। আনলেস শব্দটা কিসের কাজ করে? ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্সের কাজ করে। তাহলে আনলেস যেহেতু নিজে নেগেটিভ ওয়ার্ড, খেয়াল রাখতে হবে আনলেস যুক্ত অংশে আরেকটা নেগেটিভ ওয়ার্ড বসানো যাবে না। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল ফেল, তুমি ফেল করবা। এই 6 নম্বরটার সহজ ইংলিশ হলো 5 নম্বরটা, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল ফেল। 7 নম্বরটা আসো। আচ্ছা 5-6 ক্লিয়ার কিনা? 5-6 ক্লিয়ার কিনা? 5-6 ক্লিয়ার কিনা? 5-6 ক্লিয়ার কি না? ক্লিয়ার, ওকে। 7 নম্বরটা আমি ইন কেসের ব্যাপারটা বোঝাতে চাইছি, তোমাদেরকে আগে কোনো একদিন বলে ফেলেছিলাম সম্ভবত। ইন কেস, ইন কেসের ব্যাপারটা হলো সতর্কতামূলক যদি। ইন কেসের ব্যাপারটা কি? সতর্কতামূলক যদি। যেমন রাইট ডাউন মাই ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা লিখো ইন কেস ইউ ফরগেট, যদি তুমি ভুলে যাও। তার মানে কি, মানে আমি দীপককে বললাম দীপক আমার নাম্বারটা লিখো। দীপক বললো স্যার কি বলেন না বলেন, আপনার কাছে করি, আমি তো আপনার নাম্বার মুখস্থ পারি আর 2 মাস ধরেই। আমি ভাই রে দীপক নাম্বারটা লেখ, নাম্বারটা লেখ, যদি ভুলে যাও। তোমার এখন আর মুখস্থ আছে, যদি ভুলে যাও 2 মাস 3 মাস পরে চান্স পাওয়ার পর তো ভুলেই যাবা, জানি চান্স পাওয়ার পর সবাই ভুলে যাবে, এটা স্বাভাবিক বিষয়। তো এই জন্য বলে বলতে নাম্বারটা লিখে রাখো, খাতায় লিখো মিয়া, মোবাইলটা সেভ করো নাম্বারটা, যদি ভুলে যাও। এই যদি ভুলের মানে কিন্তু এই না যে দীপকে ভুললো, এর যদি মানে কি দীপকে ভুলতেও পারে, নাও ভুলতে পারে। যদি ভুলে যায় যেন সে নাম্বারটা আমাদের নাম্বারটা খুঁজে বাইরে করে ফোন দিতে পারে বা একটা মেসেজ দিতে পারে যে স্যার চান্স পাইছি। বুঝছো না আমার আইডিয়াটা? রাইট ডাউন মাই ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা লিখে রাখো ইন কেস ইউ ফরগেট ইট, যদি তুমি ভুলে যাও। যদি মানে কিন্তু ইফ না। আইডিয়াটা ক্লিয়ার কিনা? আইডিয়াটা ক্লিয়ার? এবং পরীক্ষার প্রশ্ন আছে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, এটা আমি ডাইরেক্ট কোশ্চেন লিখছি। ওকে শারিকা, কামিং ব্যাক টু আওয়ার কোয়েশ্চেন। আসো 1 থেকে 3 আনসার করে ফেলো কুইক করে, যা বললাম তার উপর। 1 থেকে 3 আনসার করো। হেড আই হার্ড দা ওয়েদার রিপোর্ট, দেখো তো বাক্যের শুরুতে হেড আছে, আমরা ভাবতে পারি ব্যাপারে ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরীক্ষা হলে তার লেখা থাকবে না এই কোশ্চেনটা কন্ডিশনাল থেকে আসছে, এটা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স না, বুঝতে পারছি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই, ফুল স্টপ আছে, বাক্যের মাঝে কমা আছে, তার মানে বুঝে নিচ্ছি হেডটা ইফ এর কাজ করছে। এবং বাক্যের শুরুতে হেড বসে আছে, ভার্বের 3 ফর্ম বসে আছে, তার মানে এটা হেড আই হার্ড মানে হলো ইফ আই হ্যাড হার্ড। ইফ আই হ্যাড হার্ড মানে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, তার মানে ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট হলে অন্য পাশে আমরা কি লিখি জানো? উড হ্যাভ ভার্বের 3 ফর্ম লিখি। উড হ্যাভ ভার্বের 3 ফর্ম, ফলে উত্তর তুমি নিশ্চয়ই এই নম্বরটাকে লিখবা, আমি জানি। দেন 2 নম্বরটা কি হবে ভাইয়া? 2 নম্বরটা ইয়েস, অনেক তো লিখে ফেলছে আমাকে। চুজ দা কারেক্ট সেন্টেন্স। ই ভাই হেড এ ক্যামেরা, শুধু হেড আছে, সাবধান, খেয়াল কইরো রাতুল। ইয়েস, শুধু হেড আছে, ভার্বের 3 ফর্ম কিন্তু নাই, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, এখানে হেডটা শুধু পাস্ট ইনফিনিটিভ কে রেফার করছে, ফলে যুক্ত অংশ পাস্ট ইনফিনিটিভ হলে অন্য পাশে সাবজেক্টের উপর উড ভার্বের বেস ফর্ম লিখি। কোথায় আছে দেখো তো? কেবল সি নাম্বারটাতেই আছে, উত্তর সি ছাড়া কিছু হতে পারে না। এন্ড দেন কোশ্চেন 3 করো। ইউ মাস্ট ড্যাশ হার্ড ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক দ্য ব্রেক। ভালো একটা ইলিটারেশন দেখা যাচ্ছে এখানে, ইলিটারেশন, ব্রেক দ্য ব্রেক, একই সাউন্ডের রিপিটেশন হলে আমরা ইলিটারেশন বলি। এটা কিন্তু গ্রামাটিক্যাল কোশ্চেন না, এখানে বাকির অর্থ বুঝতে হবে। উত্তর দেখাই তোমাদের, আসো। প্রথমটার উত্তর নিশ্চয়ই এ, সেকেন্ডের উত্তর নিশ্চয়ই সি, তোমরা পেয়েছো। থার্ডটার উত্তর সি হওয়া উচিত, কারণটা হলো অর্থ।
বলছে ইফ যদি ইউ ওয়ান্ট টু ব্রেক দ্য ব্রিক, যদি তুমি ইটটারে ভাঙতে চাও তোমার কি করতে হবে? স্ট্রাইক করতে হবে কঠোরভাবে। ইউ ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, ইউ মাস্ট বিট হার্ড, ইউ মাস্ট ব্রেক হার্ড, না ইউ মাস্ট স্ট্রাইক হার্ড। দেখ স্ট্রাইক মানে আঘাত করা। যদি তুমি ইটটারে ভাঙতে চাও তোমার ইটটারে কঠোর ভাবে আঘাত করতে, কঠিন ভাবে জোরে জোর করে আঘাত করতে হবে। আমি বুঝতে পেরেছি কি ভাইয়া? স্যার টপিকের নাম কে কি বললেন এখন? টপিকের নাম কন্ডিশনাল করতেছি, কন্ডিশনাল কন্ডিশনাল রে। ইফ যুক্ত অংশ সেন্টেন্স কন্ডিশনাল না? ইফ যুক্ত অংশটা কন্ডিশনাল সেন্টেন্স। ক্লিয়ার কি? কন্ডিশনাল সেন্টেন্স আমি রেখে যাচ্ছি, কন্ডিশনাল সেন্টেন্স মানে রেখে যাচ্ছি তোমাদের উপর, তোমার বুঝে চলে যাচ্ছি আমি। ও এই সেন্টেন্সটা বুঝতে গিয়ে, আচ্ছা আচ্ছা, এই সেন্টেন্স বুঝতে গিয়ে বলছিলাম এলিটারেশন বলছিলাম। দেখো যে ব্রেক দ্য ব্রিক, দেখো ব্রেক ব্রিক, ব্রেক ব্রিক মানে ইংলিশ সেন্টেন্সে যদি পাশাপাশি একাধিক ওয়ার্ড থাকে যাদের উচ্চারণের প্রথম সাউন্ডটা একই রকম হয়, যে ব্রেক দ্য ব্রিক, এটাকে আমরা এলিটারেশন বলি। কি বলি? এটা দেখো ব্রেকের ব্রিকের এই সাউন্ড আছে, কারণ এটা আমরা এলিটারেশন বলি। এটা ফিগার অফ স্পিচ বা লিটারারি টার্ম বলি এটাকে আমরা, হ্যাঁ। তো এখানে যেটা বলছিলাম, ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক দ্য ব্রিক, যদি তুমি ইটটারে ভাঙতে চাও, ইউ মাস্ট স্ট্রাইক হার্ড, তোমার জোর করে ইটটারে আঘাত করতে হবে, এটাই বলছি। কেমন? ফিগার অফ স্পিচ। ওকে, আর্টিকেলে চলে এসছি আমরা। আর্টিকেল, তুমি বলো স্যার আর্টিকেল আবার কি পড়াবেন? দেখো আমি আজকে যে চারটা টপিক পড়াচ্ছি, চারটা টপিকের মাঝে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক কন্ডিশনাল, সবার জন্য ম্যান্ডেটরি ক্যাটাগরি টপিক। তারপর সাবজেক্টিভ টপিকটা আমাদের কোথায় বেশি আসে যেন বলছিলাম? ঢাকা ইউনিভার্সিটি আর চট্টগ্রামে। এবং শুরুতে আমরা দেখেছিলাম কি যেন? ড্যাংনিউডিফেয়ার। ড্যাংনিউডিফেয়ার কারেকশন আকারে সব জায়গায় আসতে পারে। আর্টিকেল টপিকটা একটা অফ টপিক, অফ টপিক। আর্টিকেল থেকে প্রশ্ন রাজশাহীতে রেগুলার দেখা যায়, চট্টগ্রামের এ ইউনিটে দেখা যায়, সায়েন্স ইউনিটে দেখা যায়। এবং আর্টিকেল টপিকটা মোটামুটি সব জায়গার জন্য অফ টপিক, বাট মাঝে মাঝে আসে, মানে মাঝে মাঝে আসে। আর্টিকেল টপিকটা খুব সোজা টপিক, একটু পড়লেই পেরে যাবা। আমরা সেই ছোট্টবেলা থেকে আর্টিকেল করে আসছি, আর্টিকেল উপর মার্কস ছিল আমাদের 5 মাস করে সবসময়, তাই না? এসএসসি পর্যন্ত, আমি যদি ভুল না বলি। আর্টিকেলটা আমি তোমাদের পড়াবো একটা নেই, 10 মিনিট 15 মিনিট টাইম দিলেই আর্টিকেল শেষ হয়ে যাবে। ওকে, আসো। আমি যেটা বলছি তোমাদেরকে, দেখো আর্টিকেল মানে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেলের বাংলা কি? পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল দুই প্রকার জানো, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট আর্টিকেল, ডেফিনিট মানে নির্দিষ্ট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল দুইটা, এ এন। ডেফিনিট আর্টিকেল দি বা দা, আর্টিকেল দি বা দা। আসো তাহলে দেখো, আই হ্যাভ এ বুক, আমার আছে একটা বই। আমার কোন বইটা আছে আমি জানি না। আই হ্যাভ এ বুক, আমার আছে একটা বই, আমি জানি না। তার মানে এটা অনির্দিষ্ট আর্টিকেল, বুঝতে পারছি। এরপর বলছি আই হ্যাভ এন আমব্রেলা, আমার আছে একটা আমব্রেলা, আমার আছে একটা আমব্রেলা, একটা ছাতা। এগেইন এটা অনির্দিষ্ট আর্টিকেল, আমার একটা ছাতা আছে, কোন ছাতা আমি এখনো জানি না। তাহলে অনির্দিষ্ট আর্টিকেল কয়টা? দুটা, আর্টিকেল এ এন। আর আর্টিকেল দি দ্বারা কিন্তু নির্দিষ্ট বুঝাবে, দি দ্বারা কিন্তু একটারে বুঝাবে না, সাবধান। আমরা অনেক সময় দি মানে একটা মনে করি, না, দি মানে কিন্তু একটা না। আর্টিকেল দি বা দা মানে কিন্তু একটা না। আর্টিকেল দি মানে হলো নির্দিষ্ট, মানে একটা হোক আর 100টা হোক, 100টা নির্দিষ্ট হতে পারে। আমি বলতে পারি ইউ আর দ্য স্টুডেন্ট, তুমি ছাত্র। আমি বলতে পারি ইউ আর দ্য স্টুডেন্টস। আমি যদি স্পেসিফিকলি করি, অনেক স্টুডেন্টকে দা স্টুডেন্টস বলবো, একজনকে বলে দা স্টুডেন্ট বলবো। আর্টিকেল দি মানে কিন্তু একজন না, বরং নির্দিষ্ট। এবার আমি বলতে চাইছি, আমরা কখন আর্টিকেল এ লিখি, কখন এন লিখি। আমরা মোটামুটি এগুলো সবাই জানি, যে ভাওয়েল সাউন্ড দিয়ে যদি শব্দটা শুরু হয়, ভাওয়েল সাউন্ড দিয়ে যদি শব্দ শুরু হয়, আমরা আর্টিকেল এন লিখি। কি লিখি? এন লিখি। আর আর্টিকেল এ লিখি যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়। যেমন আই হ্যাভ এ বুক, দেখো তো এই এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড। সাউন্ড না পারলে অসুবিধা নাই, আমরা ক্লু দেখাই দিব, আমাদের বইগুলোতে সব জায়গায় আছে, আমার এখানে লেখা আছে। তাহলে ভাওয়েল যদি শব্দ শুরু উচ্চারণ বুঝো, আর্টিকেল লিখবা এ, আর কনসোনেন্ট গুলো লিখবা এম। যেমন আমব্রেলা, আ আছে, দেখো আ আ আ, এটা কিন্তু ইউ আমরা দেখতেও পাচ্ছি। আমব্রেলা বলছি, বলো তো লিখছি আমরা এন। ক্লিয়ার যদি করতে চাও, যদি তুমি ভাওয়েল কনসোনেন্ট সাউন্ড না বুঝো, এগুলো ডাইরেক্ট পারো। লেটার দিয়ে আমরা আমাদের বাংলাদেশে আমরা যদিও ভাওয়েল কনসোনেন্ট সাউন্ড দিয়ে পড়ি, বাট দিন শেষে আমরা ওই শব্দ দেখেই কাজ করি। শব্দ দেখে আমরা, মানে শব্দের ফার্স্ট লেটার দেখে কিন্তু আমরা অলমোস্ট কাজ করি। দেখো এই শব্দগুলোকে আমরা আর্টিকেল এ লিখি। যেমন দেখো ইউনিভার্সিটি, শব্দের শুরুতে একটা ইউ আছে, যেটা কিনা আমরা ভাওয়েল বলি, বাট স্টিল আমরা মুখস্থের মতো করি। ইউনিভার্সিটির মতো কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে, যেগুলো আগে আর্টিকেল এ হয়। আমরা জানি ইউ অথবা ওয়া, তোমরা এটা জানো, আমাদের সব বইতে লিখে থাকে ইউ অথবা ওয়া, ইউ অথবা ওয়া। এমন সাউন্ডের আগে আর্টিকেল কি বসে? এই বসে। দেখো ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউনিফর্ম, ইউনিয়ন, ইউনিক, ইউরোপিয়ান, ইউলজি, ইউফেমিজম, ইউক্যালিপটাস, ইউনিট, ইউজারার, আনএনিমাস, আনএনিমাস, ইউজেজ, ইউনাচ। তাহলে যে ওয়ার্ডগুলো দেখা আছে, ওয়ার্ডগুলো ভালোভাবে পড়বা। এই ওয়ার্ডগুলোর আগে ভাওয়েল সাউন্ড পাঁচটা, হ্যাঁ, এগুলো নিয়ে টেনশন করা দরকার নাই তোমার, হ্যাঁ। ভাওয়েল সাউন্ড মানে আমরা এই যে এ, ই, এ, ও, মানে কি জানো ভাওয়েল সাউন্ড, ভাওয়েল কয়টা? এ, ই, আই, ও, ইউ, এগুলোর মতো এই সাউন্ডটা।
এ ই এ ই আই ও ইউ এগুলোর মতোই সাউন্ড, কেমন? তুমি এই ওয়ার্ড গুলো পড়ে রাখো, দ্যাটস ইট। হ্যাঁ, ওকে। এটার মানেটা আমিও বলতে পারছি না এক্স্যাক্টলি, আমি দেখে বলবো তোমাকে। হ্যাঁ, ইউনিট আমি ডিকশনারিতে এখনই দেখছি, দাঁড়াও। এটার মানেটা আমি এখনই দেখছি, যেহেতু তোমার একটা প্রশ্ন আছে। এখনই দেখছি, এখনই দেখছি। তোমরা ওয়ার্ড গুলো পড়ে ফেলো প্লিজ, ওয়ার্ড গুলো পড়ে ফেলো। ইউ, ওহো, খারাপ ওয়ার্ড রে। হিজরা, হিজরা, হিজরা। হিজরা, ইয়ে হচ্ছে হিজরা। হ্যাঁ, ইউনেক, ইউনেক, ইউনেক। উচ্চারণ হলো ইউনেক। হ্যাঁ, এটা আমি আগেও পড়েছিলাম, বাট এখন খেয়াল ছিল না। ইউনেক। দীপক, এই যে বললাম মুখস্থ করতে হবে। ইউ অথবা ওয়া, ইউ অথবা ওয়া এই সাউন্ড হলে আর্টিকেলই হবে। বুঝছো না দীপক? ইউ অথবা ওয়া এই সাউন্ড হলে আর্টিকেলই বসবে। এই জন্য আমি তোমার এই কথা বলছি, আমি অ্যাবসলিউট বলি নাই কোনো কথাই। তাহলে ইউনেক, এটা হচ্ছে হলো ইউনেক, এটা মানে হলো হিজরা। হিজরা তো চিনোই তোমরা, হিজরা চিনোই। তাহলে এদের আগে আর্টিকেল এ বসবে। আর্টিকেল এন বসবে কাদের আগে? আমরা পড়ে আসি ছোটবেলা থেকে, দেখো আওয়ার, হাওয়ার ব্র্যান্ড, আওয়ার, অনার, অনারারি, অনারেবল, অনার্স, এয়ার, অনেস্ট, এদের আগে কি বসবে? এন বসবে। আমরা ওই যে ভাওয়ারের আগে এই বসে, এন বসাই, কনসার্নের আগে আমরা এই বসাই, এগুলো পড়ি ঠিক। দিন শেষে আবার এই ওয়ার্ড গুলো আমাদের সব বইতে লেখা থাকে, ফলে ওয়ার্ড গুলো ভালো করে পড়ো, দ্যাটস ইট। দেন দেখো আমি একটা বেসিক আইডিয়া দিব তোমাদের ডেফিনিট আর ইনডিফিনিট আর্টিকেল। দেখো ভাইয়া লেখা আছে আই হ্যাভ এ পেন, আমার কাছে একটা কলম। কোন কলমটা আমি জানি না, আমি বললাম দা পেন ইজ ব্লু, কলমটা ব্লু। দেখো এখানে স্পেসিফিক করে দিয়েছি, আমি স্পেসিফিক করে দিয়েছি। ইয়েস। স্যার বলে স্যার ইউনিভার্সিটি প্রনাউন্সিয়েশন তো ইউ এর মতো, তাহলে এন না হয়ে কেন? আরে সাদিকা কি বলছি রে, এগুলোর উত্তর না, এগুলো মুখস্থের মতো রাখবো। এই যেগুলো ইউনিভার্সিটি বললাম তো, ইউ অথবা ওয়া, ইউ, ইউ অথবা ওয়া এমন সাউন্ড হলে আর্টিকেল এ লিখতে হয়। এবং ইউ অথবা ওয়া দিয়ে যে সাউন্ড গুলো আছে এগুলো লিখে রাখছি তোমারে। তুমি আর কোনো যুক্তি খুঁজছো না প্লিজ, আর যুক্তি খুঁজলে ওই যে আমার ভাগিনার প্রশ্ন মতো হবে, মামা এটার নাম আম কেন? আর তোমরা জানো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কত অদ্ভুত। যেমন যেমন আমরা কি বলি, যেমন আমরা যদি ধরো এভাবে বলি, তোমরা ইংলিশ শব্দের উচ্চারণ নিয়ে তোমরা নিশ্চয়ই অনেক বিরক্ত হয়ে যাবে যদি ইংলিশ পড়ো। যেমন আমরা কি বলি, পিইউটি কি, পিইউটি উচ্চারণ কি? পুট। তাহলে সিইউটি কি? বলো, সিইউটি কুট কেন রে? পিইউটি উচ্চারণ পুট, সিইউটি কি কুট কিনা বলো? এই শারিখা, পিইউটি পুট, সিইউটি কিন্তু কুট না, সিইউটি কাট। যদি আমার কেউ আগে কাট পড়া সিইউটি কাট, তাহলে পিইউটি কিন্তু পাট বলবো, কিন্তু স্টিল কুট। কিছু করার নাই রে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এরকম। আমাদের বাংলাও কিন্তু এরকম আছে। ধরো পদ্মা, আমরা কি লিখি? প, পদ্মা লিখি, বাট পড়ি কি? পদ্মা, পদ্মা। আর বাংলা ল্যাঙ্গুয়েজে আমি গরু লিখতে পারো, গরু। গরু কেমন লিখি জানো তো? এখন কিন্তু মানে গরু যেমন আমরা লিখতে, আমরা লিখি না, এখন গরু লিখি। সরকারি লিখতে আমরা রসিকার লিখি, কি লিখি? রসিকার লিখি। একটা সময় দীর্ঘিকার লিখতাম, এখন রসিকার লিখতে হয়, কারণ বাংলা একাডেমি যেমনি বলে এমনি পড়তে হয়। একইভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজেরও এমন কিছু অদ্ভুত বিষয় আছে, শিখতে হলে আমরা একটু মানে এরকম করে, কি বলা যায়, না বুঝলেও একটু বোঝা যেতে হবে, কিছু করার থাকে না আর কি। হ্যাঁ, যাও আসো, উত্তর করো আমাদের এক দুই। দেখো এক দুইটা তোমার ভালোভাবে বুঝাই। দেখো আই হ্যাভ এ পেন, আমার আছে একটা কলম। আমার কোন কলমটা আছে আমি জানি না, অনির্দিষ্ট আর্টিকেল এ লিখলাম। সেকেন্ড বাক্যে দেখো দা পেন ইজ ব্লু, কলমটা ব্লু। তার মানে আমি কলমটা যেহেতু ব্লু বুঝতে পারছি, কলমটা যেহেতু কি, কলমটা যেহেতু ব্লু বলছি, তার মানে কলমটা স্পেসিফিক, ফলে এই জন্য বলছে দা পেন ইজ ব্লু। এক নম্বর প্রশ্ন উত্তরটা কি হতে পারে একটু ট্রাই করো তো। এক নম্বর প্রশ্ন উত্তরটা কি হতে পারে তোমাদের মতো করে, একটু ট্রাই। এটা ট্রাই দাও। আমিও বলতে পারছি না exactly, দেখো এক নম্বরের উত্তর হওয়া উচিত যা, দেখো ইয়ে বলছে জেইসনস ফাদার, মানে এটা গ্রামাটিক্যাল রুল দিয়া এই অঙ্ক করতে পারবো না, এই এক আর দুই উত্তর করতে পারবো না, না দিব, ভুল। বাক্য পড়তে আমার আইডিয়া বুঝতে হবে। আর্টিকেল এ মানে কি? অনির্দিষ্ট আর্টিকেল, যেটা নিয়ে আমরা আগে কথা বলি নাই, যেটা আমার কাছে সম্পূর্ণ নতুন। আর আর্টিকেল ডি মানে কি? আর্টিকেল ডি মানে নির্দিষ্ট আর্টিকেল, মানে যেটা নিয়ে আমি আগে কথা বলেছি, যেটা আমার কাছে এখন স্পষ্ট। ফর এক্সাম্পল এই নাম্বারটা দেখো ভাইয়া, বলছে জেসনের বাবা বট হিম, তারে কিনে দিয়েছিল, বট হিম মানে তারা কিনে দিয়েছিল একটা বাইসাইকেল, একটা বাইসাইকেল। স্পেসিফিক এ বলবো না দা বলবো, একটু পরে দেখছি। দ্যাট যেটা হি হ্যাড ওয়ান্টেড, সে চেয়েছিল, হি হ্যাড ওয়ান্টেড ফর হিজ বার্থডে, মানে কি? ধরো জেসন একজন ছেলে, জেসনের বাবা তার একটা বাইসাইকেল কিনেছিল যেটা সে চেয়েছিল। ধরো আমার এই জেসন জন্মদিবসের আগে সে মার্কেটে যায় একটা বাইসাইকেল পছন্দ করে আসছে,
এখন তার জন্মদিনে তার বাবা তারে ওই বাইসাইকেলটাই মানে গিফট দিছে যেটা সে পছন্দ করছে। বুঝছো নি আইডিয়াটা? আইডিয়াটা বুঝছো নি এখানে? আইডিয়াটা বুঝছো না? আর্টিকেল ডি হবে কেন? আর্টিকেল ডি হওয়ার কারণটা হলো এটা আমি আগে চুজ করে আসছি, আমার বাবা ওই জিনিসটা আমরা দিছে যেটা আমি আগে পছন্দ করে আসছি, এটাই। বুঝছো কি আইডিয়াটা এখানে? এখানে গ্রামাটিক্যাল কিছু নেই ভাইয়া। তো একই মোটের কথা, 2 নাম্বারটাতে আসো। 2 নাম্বারটা বলছে ড্যাশ বিগ বুকস অন ড্যাশ টেবিল আর ফর মাই হিস্ট্রি ক্লাস। আমি যে 2টা বাক্য দেখাচ্ছি, 2টা বাক্য ক্লিফ ট্রাভেল থেকে নিয়ে এসেছি আমি, জানো। দেখো, আবার কেউ ক্লিফ ট্রাভেল নিয়ে মাথা কামায় না এখন। এখানেও তো 2টাই কিন্তু আর্টিকেল দা হবে। দা বিগ বুকস মানে বড় বইগুলো, মানে বড় বই তার মানে স্পেসিফিক বই না। বলছে আমার হিস্ট্রি ক্লাসের বই, তার মানে সব স্পেসিফিক। তো আর টেবিল তো আমারই, তার মানে টেবিলের উপর রাখা। দা বিগ বুকস বড় বইগুলো অন দা টেবিল টেবিলের উপর রাখা আর ফর মাই হিস্ট্রি ক্লাস আমার হিস্ট্রি ক্লাসের জন্য। আমার সব আমার স্পেসিফিক কিন্তু এগুলো সব। ক্লিয়ার কি? বুঝছো কিনা? এখন এখানে তুমি বুঝার উপায় না, আর্টিকেল এ লিখবা নাকি এ লিখবা, এ লিখবা নাকি দা লিখবা, বাক্যের মানটা যদি ক্লিয়ারলি না বুঝো। বাক্যের মানে যদি ক্লিয়ারলি না বুঝো, তুমি বুঝবা না আসলে আর্টিকেল এ লেখা উচিত নাকি আর্টিকেল ডি লেখা উচিত। তোমরা ক্লিয়ার হলে আমি সামনে চলে যাই। এটা হলো আমার ক্লাসের বেসিক কথাবার্তা নাম। এবার আমি তোমাদেরকে অনেকগুলো রুলস রেগুলেশন দেখাবো, তবে সেন্টেন্স আকারে। তোমরা এগুলো অনেকগুলো পারো বটে। কাম 1 নাম্বারটা আমরা দেখে আসি। তাসকিয়া ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। দেখো ওই যে বললাম ইউনিভার্সিটির মতো কিছু ওয়ার্ড করলাম না, ইউ অথবা ওয়া এমন সাউন্ড হলে তার আগে কি বসে? এ বসে। 2 নাম্বার হি ইজ অ্যান অনেস্ট পার্সন। আমরা হনেস্ট কিন্তু বলি না, অনেস্ট বলে আসছি শব্দটা, তার আগে আমরা এন লিখলাম। 3 নম্বরে শি ইজ অ্যান এমবিবিএস। আমরা দেখেছি এমবিবিএস বলতে গেলে শুরু দেখো এম এম আসে, এম এম, তাই না? এ সাউন্ড আসে না, এ এমবিবিএস। তাহলে এম এম বলতে আমরা এ সাউন্ডটা পাই, ফলে আমরা কি লিখছি? আমরা এন লিখছি। দেন পুট এন এইচ হিয়ার। কেন এইচ লিখলাম? এইচ এর আগে কেন এন লিখলাম? দেখো এইচ বলতে কিন্তু আমরা এই ব্যবহার করি। আবার দেখো পুট এন এইচ হিয়ার, তাই না? তাহলে এন লিখলাম। 5, 6 এগুলো মুখস্থের মতো তোমরা পড়ে আসছে আমার সাথে সেই নাউনের ক্লাসেই। অনলি আ ফিউ, অনলি আ লিটল, এগুলো এক্সপ্রেশন। অনলি আ ফিউ, অনলি আ লিটল। দেন 7 নম্বরে দেখো এন অরেঞ্জ। এটা না দেখাতে পারতাম, বাট আমি দেখাচ্ছি অর্থটা বোঝানোর জন্য তোমাদের। দেখো এন অরেঞ্জ ইজ রাউন্ড। এটা মানে কিন্তু একটা অরেঞ্জ না। এন অরেঞ্জ ইজ রাউন্ড মানে হলো অর্থ লিখে রাখছি, মিন্স দিয়ে লিখছি। অর এন অরেঞ্জ ইজ রাউন্ড মিন্স অল অরেঞ্জেস আর রাউন্ড। এন অরেঞ্জ ইজ রাউন্ড মানে হলো অরেঞ্জ রাউন্ডই হয়, সব অরেঞ্জে রাউন্ড। দেন এ চাইল্ড নিডস লাভ। এটা মানে কি? এ চাইল্ড নিডস লাভ মানে একটা বাচ্চার ভালোবাসা দরকার, এক বাচ্চার দরকার শুধু। এটা মানে হলো অল চিলড্রেন নিড লাভ, সব বাচ্চাদের ভালোবাসা দরকার। বুঝছো কিনা? দেন এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার। মানে কি একজন নিউটন জন্মায় না? না, এখানে বলছে নিউটনেরা জন্মায় না প্রত্যেক বছরে। মানে নিউটনরা বলতে নিউটনের মতো মানুষ প্রতি বছর জন্মায় না। এই নিউটনটা কিন্তু কমন নাম, তোমরা নিশ্চয় জানো। এখানে নিউটন বলতে নিউটনের বুঝাইতেছি না, নিউটনের মতো কোয়ালিফাইড বা জিনিয়াস মানুষ প্রতি বছর জন্মায় না। এই জন্য এখানে এ নিউটন মানে কি? নিউটনের মতো মানুষজন। কেমন? দেন আই সি ইউ আর নজরুল। আমি দেখছি তুমি একজন নজরুল, মানে তুমি কবি নজরুলের মতো বিদ্রোহী বিদ্রোহী মুডে কবিতা লিখো। তখন আমি বললাম যে আই সি ইউ আর নজরুল, আমার কাছে মনে হচ্ছে তুমি একজন নজরুল। এখানে নজরুল মানে নজরুল না, নজরুলের মতো। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এই 10টা সেন্টেন্স ক্লিয়ার কিনা বলো? আমি আর্টিকেলের একবার কোর কোর সব কথা বলে ফেলছি 10টা সেন্টেন্স দিয়ে। রুল বলি না, কারণ রুলগুলো আমরা ছোটবেলা থেকে জানি। আমি একবার বেসিক পয়েন্টটা বলি তোমাদের। আমি যেভাবে বলছি বললে পরীক্ষার জন্য 100% এফ হবে, 100% এফ হবে ইনশাল্লাহ। এরপর আসো হি লিডস আ মোস্ট আনহ্যাপি লাইফ। আনহ্যাপি লাইফ, দেখো এ মোস্ট দেখলে খারাপই লাগার কথা, কারণ মোস্ট সুপারলেটিভ মুডে আছে। বাট এখানে মোস্ট, এখানে এ মানে কিন্তু ভেরি। এ মানে কি? ভেরি। মানে হি লিডস ভেরি মোস্ট আনহ্যাপি লাইফ, এমনটা অর্থ দেয়। মানে সে খুব, মানে এ, আমরা তো মানে হি লিডস ভেরি মোস্ট বলি না, মানে হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ বলি। এ মানে অনেক অনেক মানে আনহ্যাপি লাইফ সে লিড করে। কেমন? কারো কোনো প্রশ্ন দেখছি নাকি? নজরুল ইজ এ শেলি অফ বাংলাদেশ, না নজরুল ইজ দা? আমরা নজরুল ইজ দা শেলি অফ বাংলাদেশ বলবো। কেমন দীপক? নজরুল ইজ দা শেলি অফ বাংলাদেশ। নজরুল হলো বাংলাদেশের শেলি, মানে এখানে নজরুলের শেলির সাথে আমরা তুলনা করছি, নজরুলের শেলির সাথে আমরা তুলনা করছি। তাহলে এখানে যার সাথে তুলনা করছি তার আগে আমরা আর্টিকেল এ অথবা দি লিখছি। এখানে দি লিখছি কেন? এটাই তো পয়েন্ট। এখানে স্পেসিফিক করছি বাংলাদেশ যেহেতু লিখছি। যদি বলতাম নজরুল ইজ আ শেলি, ঠিক আছে, নজরুল ইজ আ শেলি, নজরুল একজন শেলি, নজরুল শেলির মতো। নজরুল ইজ আ শেলি, নজরুল একজন শেলি, এ লিখা যেত। যখন বলছি নজরুল, নজরুল সেটা বললাম, আমি তো বললাম সেটাই নজরুল। আমি বললাম নজরুল ইজ আ শেলি, মানে নজরুল একজন শেলি, মানে নজরুল শেলির মতো। যদি স্পেসিফিক করি তখন বলবো নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, বাংলাদেশের শেলি। স্পেসিফিক বিধে আর্টিকেল দিয়ে লিখলাম। ইউ আর নজরুল কেন? ওমা, আমি বলবো ইউ আর দ্য নজরুল না, আমি বলতে পারি ইউ আর দ্য নজরুল অফ বাংলাদেশ। নজরুল তো বাংলাদেশের। ধরো কেউ ইন্ডিয়াতে নজরুলের মতো কবিতা লিখে, তখন বলবো যে আই সি ইউ আর দ্য নজরুল অফ ইন্ডিয়া। দীপক বুঝছো নি? কেন রে?
মানে নজরুলের মতো কবিতা ইন্ডিয়ার কেউ লিখে, তখন আমি ওরা দেখে বললাম, ও আই সি ইউ আর দ্য নজরুল অফ ইন্ডিয়া। আমি দেখছি তুমি ইন্ডিয়ান নজরুল, স্পেসিফিক করা আছে, আমি আর্টিকেল দিয়ে লিখছি। আচ্ছা, সেটা আমি বলে আসছি, তো তুমি বুঝছো কিনা এখন? আমি আমি তো বুঝাই দিচ্ছি ভাই, আমি আনক্লিয়ার রেখে যাচ্ছি না কিছুই। জিনিয়াস হয়ে লাভ কি ক্রিয়েটরকে যদি না চিনতে পারি? রাইহান, আমি বুঝতে পেরেছি, সেটা এগ্রি করি। আচ্ছা আসো, দীপক তুমি বুঝছো নি রে ভাইয়া? আমি কিন্তু বুঝাইছি, তুমি বুঝছো কিনা আমার জানো। দর্শক সাথে বুঝাইলাম, তো এটাই তো বললাম। আইসি ইউ আর নজরুল, আমি দেখছি তুমি একজন নজরুল। কারণ আমি কিন্তু যদি আমি যদি এটাই বলতাম আইসি ইউ আর দ্য নজরুল অফ বাংলাদেশ, অথবা ইউ আর দ্য নজরুল অফ আওয়ার ডিস্ট্রিক্ট, স্পেসিফিক করতে পারতাম, যদি কোনো নির্দিষ্ট এলাকার কথা বলতে পারতাম। এখানে আর্টিকেল এ এন বলার পার্থক্য, আর্টিকেল ডি লিখে কারণ হলো স্পেসিফিক করা আছে বিধায়। আর্টিকেল এ এ এন আর দির পার্থক্য বুঝলে বুঝার কথা। 11 নম্বর শেষ, 12 নম্বরটা তোমরা জানো, দেখো বলে আসি নাম্বারের ক্লাসে। অর্ডিনাল নাম্বার আর্টিকেল দি বসে ভাইয়া, অর্ডিনাল ক্রমশ সংখ্যা, দা ফার্স্ট, দা সেকেন্ড, দা থার্ড, এগুলো অর্ডিনাল নাম্বার আর্টিকেল দি বসে। তারপরে কিছু এক্সপ্রেশন আছে ইডিয়মস এর মতো, এগুলো আমার বোঝার কিছু না। ইন আ বডি, ইন আ নাটশেল, ইন আ ফিক্স, ইন আ হারি, এগুলো এরকমই, কেউ জিজ্ঞেস করা যাবে না, এগুলো ইডিয়মস, এগুলো আপনি পড়তে হবে। হি ইজ ইন আ টেম্পার, তার মাথা এখন গরম। তারপর 14 নম্বরে দা কাউ ইজ এ ইউজফুল এনিমাল। দা কাউ মানে কি? দেখো লেখা আছে দা প্লাস সিঙ্গুলার কমন নাউন। এটা এটা কি ডেসক্রাইব করে? হোল নেশনটা ডেসক্রাইব করে, মানে পুরো জাতিটা ডেসক্রাইব করে। দা কাউ ইজ এ ইউজফুল এনিমাল মানে গরু মানে প্রয়োজনীয় প্রাণী। দেন আমরা জানি মানুষের আগে কোন আর্টিকেল দিয়ে বসে না, এটাই লিখেছি তোমাকে। ম্যান ইজ দ্য নোবলেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। নোবেলিস্ট কেন হচ্ছে বুঝতে পারছো, সোলিড আর্টিকেল দিয়ে বসে। অনেস্টি আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন আর্টিকেল দিয়ে বসে না, এবং দা বেস্ট তো অবশ্যই ঠিক আছে। দা আর্থ আমরা জানি দুনিয়াতে যত কিছু এক আছে তার আগে আর্টিকেল দিয়ে বসে, এটাই লিখলাম। আই কট হিম বাই দ্য হ্যান্ড, এই বাই দ্য হ্যান্ড মানে বাই হিজ হ্যান্ড, বাই হিজ হ্যান্ড, এটাকে আমরা কি বলি? সিনোনিম আর্টিকেল বলি, বাই হিজ হ্যান্ড। আই কট হিম বাই, বাই দ্য হ্যান্ড মানে কি? আই কট হিম দ্বারা ধরছি, বাই হিজ হ্যান্ড তার হাত দিয়ে, মানে আমি তার হাত ধরছি, এটা বুঝাচ্ছে। হি পুলড মি, হি পুলড দ্য বয় বাই দ্য ইয়ার, সে বাচ্চাটার কান ধরে টানছে, তার মানে কি? এই হি পুলড দ্য বয় বাই হিজ ইয়ার, এই আর্টিকেল দি দ্বারা কিন্তু কি বুঝাচ্ছে? আর্টিকেল দি দ্বারা ওই ব্যক্তিটার পজিটিভ মুডটা বুঝাচ্ছে। কেন? ব্যক্তিটার পজিটিভ মুড হচ্ছে। আই কট হিম বাই হিজ হ্যান্ড, মানুষ বলের অর্ধে কি অর্ধে না, আমি বুঝি না। ও, মানুষ ভুলের ঊর্ধ্বে না। আচ্ছা, তোমরা ইন্ডিভিজুয়ালি এগুলো নিয়ে কথা বলা দরকার নেই, পড়াশোনার বাইরে আসো। 20 নম্বরটা তোমরা বুঝতে পেরেছো। আমরা জানি সিঙ্গেল যে দেশগুলো আছে, লাইক কানাডা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, যারা আর্টিকেল দিয়ে লিখি না, বাট কিছু স্পেসিফিক দেশ আছে যারা আর্টিকেল দিয়ে বেশি, লাইক লাইক দা ইউএসএ, দা ইউকে, দা ইউএই, আমি সব লিখে রাখছি। দা নেদারল্যান্ডস, দা মালদ্বীপস, দা ফিলিপিন্স। এই নেদারল্যান্ডস, মালদ্বীপ, ফিলিপিন্স এগুলো অড লাগলে মুখস্থের মতো রাখো। নেদারল্যান্ডস, মালদ্বীপ, ফিলিপিন্স, তাদের আর্টিকেল কি বসে? বি বসে। ওকে, দেন আমি চলে যাই শেষ পয়েন্টটাতে, যেটা আমরা ক্লাস শেষ করবো। বিশেষ পরীক্ষার প্রশ্ন 21 নম্বরটা দেখো। হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। আমরা জানি ভাষার আগে আর্টিকেল দি বসে না, সরি, হ্যাঁ ঠিক আছে, ভাষার আগে আর্টিকেল দি বসে না, ভাষার আগে আর্টিকেল দি বসে না। অন্যদিকে জাতির আগে আর্টিকেল দি বসে। যেমন দেখো প্রথম বাক্যে হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে, এটা ভাষা, ভাষার আগে আর্টিকেল দি বসলো না। অন্যদিকে লাইক দ্য ইংলিশ, ইংরেজদের মতো, লাইকটা এখানে প্রিপোজিশন, লাইক দ্য ইংলিশ, ইংরেজদের মতো, জাতির আগে আর্টিকেল দি বসে। তার মানে তুমি যদি কখনো দেখো কোনো ভাষার আগে আর্টিকেল দিয়ে বসে আছে, তখন বুঝবা ওই ভাষাভাষী জনগোষ্ঠী। আর ভাষার আগে আর্টিকেল দিয়ে বসে না, তবে ভাষাভাষী জনগোষ্ঠীর আগে আর্টিকেল দিয়ে বসে, মানে জাতির আগে দিয়ে বসে। 22 নম্বরটা আমরা ডিগ্রি ক্লাসে দেখে আসছি, যখন আমরা মোর দেন ছাড়া দুইয়ের মাঝে তুলনা বোঝাই, তখন আমরা দা বেটার বলি। দিস ইজ দা বেটার অফ দ্য টু, দিস ইজ দা বেটার অফ দ্য টু, স্পেসিফিক করছি, এই জন্য আর্টিকেল দিয়ে ব্যবহার করছি। মানে আমার কাছে দুইটা কলম আছে, দুইটা মার্কার আছে, আমি বললাম দিস ইজ দা বেটার অফ দ্য টু, এই দুইয়ের মধ্যে এটা ভালো, স্পেসিফিক করছি, আর্টিকেল দিয়ে বলছি। দুইটা মানে দুইটা জিনিস আছে, কম্পারিজন করছি দুজনের মাঝে, যেহেতু স্পেসিফিক করছি না, আর্টিকেল দিয়ে বলছি দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। দা মোর, দা মেরিয়ার, এটা আমরা জানি, দা মোর, দা মেরিয়ার, এটা আমরা জানি। দেন 24 নম্বরটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার প্রশ্ন আসে, দেখো সোজা বিনিশে ওঠে। আই ওয়ান্ট টু বাই আ পিয়ানো অথবা ফ্লুট, মানে কোনো কিছু কিনতে, যে বাদ্যযন্ত্র যেগুলো আমরা কিনি নর্মালি বা আমার আছে, এমনটা বুঝাতে আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করি। বাট ওই বাদ্যযন্ত্র দিয়ে যদি খেলনা করা বোঝায়, বাজানো বোঝাতে তখন আর্টিকেল দিয়ে ব্যবহার করি। যেমন আই ক্যান প্লে দা পিয়ানো, মানে কি আমার আছে ফ্লুট বা পিয়ানো, বাট আমি খেলতে পারি না, বাজাতে পারি না পিয়ানো বা ফ্লুট। তার মানে কি এই পিয়ানো, ফ্লুট এগুলো কারো আছে বা কিনে, এগুলো বোঝাতে আমরা আর্টিকেল এ ব্যবহার করি নর্মালি। বাট এগুলো বাজানো, এগুলো দ্বারা খেলনা করা বুঝাতে আমরা আর্টিকেল দিয়ে লিখবো। 25 নম্বর বাক্যটা আমি এখন আর বুঝাবো না, কারণ আমি তোমাদের ডিগ্রি ক্লাসে অনেক সময় নিয়ে বুঝে আসছি, তোমরা বুঝছো। স্পেসিফিক করা যায়, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন তারপরে ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল দিয়ে বসাতে পারি। এখানে এখানে ম্যাটেরিয়াল নাউনের আগে বুঝাচ্ছি, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল দিয়ে বসাতে আমরা পারি। আমরা জানি স্পেসিফিক হয়ে যায়, তখন তখন এগুলো কমন নাউন হয়ে যায়, তাই না? রাইসটা কমন নাউন, চেরিটাও কমন নাউন। তারপর 26 নম্বরে দেখো, হি এন্টার দ্য থিক অফ দ্য ফরেস্ট। এন্টার দ্য থিক মানে হলো
মানে সে ফরেস্টের গভীর অংশে প্রবেশ করেছে। হি এন্টার্ড দ্য থিক অফ দ্য ফরেস্ট। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সব পরীক্ষা আসে ভাইয়া, আমি যে বাক্যগুলো দেখাচ্ছি সবগুলো বাক্য পরীক্ষা আসে, ট্রাস্ট মি। হি এন্টার্ড দ্য থিক অফ দ্য ফরেস্ট মানে সে গভীর অরণ্যের মানে বনের গভীর অংশে প্রবেশ করেছে, এটা বোঝাচ্ছে। আর্টিকেল দি বসছে কেমন। দা থিক মানে কি ভিতরের অংশ, একইভাবে গভীর অংশটা। দা চাইল্ড লাইকস মানে বাচ্চা পছন্দ করে। দা ইয়েলো অফ অ্যান এগ মানে কি ডিমের ইয়েলো অংশটা, ইয়েলো পার্টটা। দেন আই টক টু হিম বাই ফোন, এটা তোমাদের প্রিভিয়াস ক্লাসে বলে আসছি ভাইয়া, ফোনের আগে বাই বসবে, বাট যদি দা ফোন বসে তখন আমরা ওভার লিখবো। দেন ব্রেকফাস্ট মানে আমাদের যত খাবার আছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর্টিকেল বসে না, বাট যদি কোনো একটা অ্যাজরি বসে যায় এই আর্টিকেল মানে খাবারের আগে, খাবারের যে কোনো বেলার আগে, তখন আমরা এ লিখতে পারি। যেমন এ গুড ব্রেকফাস্ট, গুড আছে যেন আমরা এ লিখলাম। 29 নম্বরটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসে, খুব অ্যাটেনশন দিও প্লিজ। আমরা জানি যে স্থানে আমরা রেগুলারলি যাই, নর্মালি যাই, তাদের আগে আর্টিকেল দিয়ে লিখতে হবে না। যদি কেউ স্পেসিফিক কোনো পারপাস নিয়ে যায় তখন আর্টিকেল দিয়ে লিখতে হয়। যেমনটা আমি তো স্কুলে নর্মালি যাবো, আমি স্টুডেন্ট অথবা আমি টিচার, স্কুলে যাবো, আই গো টু স্কুল অথবা উই গো টু স্কুল রেগুলারলি। বাট মাই ফাদার ওয়েন্ট টু দ্য স্কুল ইয়েস্টারডে টু মিট মাই টিচার্স। আমার বাবা কিন্তু স্কুলে যায় না, পড়ার জন্য বাবা যায় না, বাবা স্কুলে যায় আমার খোঁজ খবর নেওয়ার জন্য। তার মানে যদি আমরা কোনো প্লেসে যাই যেটা নর্মালি যাওয়ার কথা, ডাক্তার তো হসপিটালে যাবেই, রুগী তো হসপিটালেই যাবে, তাহলে এটা নর্মাল কেস, আর্টিকেল লিখা যাবে না। বাট যদি কেউ স্পেসিফিক কোনো পারপাস নিয়ে কোথাও যায় তখন আর্টিকেল আমরা দিয়ে লিখবো ওই প্লেসটার আগে। যেমনটা আমরা লিখলাম উই গো টু স্কুল রেগুলারলি, আমরা ছাত্রছাত্রীরা স্কুলে যাই নিয়মিত, গো টু দ্য স্কুল লিখছি না। অন্যদিকে সেকেন্ড অংশে দেখো, বাট মাই ফাদার ওয়েন্ট টু দ্য স্কুল, আমার বাবা স্কুলে গিয়েছিল, কেন বলছে স্পেসিফিক করা আছে কিন্তু। দেন 30 নম্বরে দেখো আই হ্যাভ রেড শেখ সাদি, আমি শেখ সাদিরে পড়ছি না, আই হ্যাভ রেড শেখ সাদি মানে হলো আমি শেখ সাদির লিখনি পড়ছি। মানে কোন ব্যক্তির নাম যদি এভাবে দেখি আমরা, আই হ্যাভ রেড শেখ সাদি মানে কিন্তু আমি শেখ সাদির পড়ি না, শেখ সাদির লিখনি পড়েছি। এন্ড দেন আমরা এটা 31 নম্বরটা মুখস্থের মতো পারি। সত্য যেহেতু একটাই এই জন্য আর্টিকেল দিয়ে লিখলাম, মিথ্যা যেহেতু অনেক অনেক দৃষ্টা বলে আর্টিকেল এ লিখলাম। মানে তুমি একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা বলতে হয়, সত্য কিন্তু একটাই, একরকমই থাকে। তাহলে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলিও, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলিও না। বলো আমি একদমই বলছি ভাইয়া, তোমরা ক্লিয়ার কিনা? অনেক হয়তো বিরক্ত হয়ে গেছে, স্যার এত কিছু পড়াইতেছেন। ভাই আমি আর্টিকেলের যত কিছু আছে সব বলছি, প্রায় সবকিছু বলছি। ক্লিয়ার? ওকে, আমি দু তিনটা প্রশ্ন সমাধান করে ক্লাস শেষ করে দিচ্ছি, দু তিনটা প্রশ্ন করে ক্লাস শেষ করে দিচ্ছি। আমি ক্লাসে যদি তোমাদের কিছু না বুঝাইতে পারি তুমি আমার জিজ্ঞেস করে ইন্ডিভিজুয়ালি, আমি কিন্তু তোমার না বুঝে যাবো না, ক্লাসে না পারলে ইন্ডিভিজুয়ালি হলে বুঝাবো। ঠিক শেষ, ক্লাস শেষ হয়ে যাবে আর 2-3 মিনিটের মাঝে। হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক। তোমার রোগ হয়েছিল, সে তো যাবেই, এটা নর্মাল কেস, রোগী তো হসপিটাল যাবেই, নর্মালি যাবে। তাহলে কি লিখবা আর্টিকেল? আর্টিকেল লিখবা নাকি না লিখবা বা কি লিখবা? তারপর 2 নম্বরটা আই স ওয়ান আই, দেখো ইউ অথবা ওয়া এমন হলে আর্টিকেল কি হয়? এ লিখবা না এন লিখবা? হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, ইউ অথবা ওয়া আর্টিকেল কি লিখবা? এ লিখবা নাকি এন লিখবা? ইউ অথবা ওয়া আর্টিকেল এ লিখবা নাকি এন লিখবা? উত্তর দেখাচ্ছে, আসো। উত্তর হবে সি ডি এ, প্রথমটা সি। এটা বিশেষ পরীক্ষার প্রশ্ন আমরা মুখস্থের মতো করে রাখতে পারো, কারণ বিশেষ পরীক্ষার প্রশ্ন হুবহু কিন্তু আসে, একটু নাড়াচাড়া দিয়ে চলে আসবে। হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড আ হার্ট অ্যাটাক। ওকে, হি ওয়েন্ট টু হসপিটাল আমরা প্রথমটা দিয়েই উত্তর পেরে যাচ্ছি, দ্যাটস ইট। আই স এন লিখবো না এন লিখতে চাইলেও লেখা যাবে না, কারণ আর্টিকেল ওই যে ইউ অথবা ওয়া এমন সাউন্ড আর্টিকেল কি বসে? এই বসে। তাহলে আমরা লিখবো আই স আ ওয়ান আইট ম্যান, 37 নম্বর বিসিএস। হি ইজ আ ইউরোপিয়ান। ওই বুঝাতে পেরেছি নাকি বলো তো? বুঝাতে পেরেছি নাকি? ক্লাসের শেষ দিকে বুঝাতে পেরেছি? হুম, ওকে। সহজ ক্লাস, এই জন্য অনেক মানুষ ক্লাস করে না, লাইভ ক্লাস করে না। শেষ, আমার ক্লাস শেষ। আশা করি অনেক কথাবার্তা বলছি। 4টা টপিক পড়ানোর কথা ছিল, কি কি জানো? 4টা টপিক পড়ানোর কথা ছিল। ড্যাংলি মডিফায়ার 10 মিনিটে পড়াইছি, সাবজেক্টিভ 10-12 মিনিট পড়াইছি, কন্ডিশনাল পড়াইতে 15-20 মিনিটের মতো লেগে গেছে, আর্টিকেল পড়াইতে মোটামুটি 20 মিনিটের উপরে লাগছে। হ্যাঁ, আর্টিকেলটা অনেক সবকিছু বলছি আর কি, আর্টিকেলটা অনেক আগে পড়ছো। একটু অফ টপিক হলেও আমি মানে যা বলছি একটু এগুলো অ্যাটেনশন দিলে তোমরা বুঝতে পারবা। আজকের মতো এখানেই ক্লাস শেষ। যারা ক্লাসে ছিলে তোমাদেরকে ধন্যবাদ।